আন্টি, আপনার কাঁধের ওখানের থার্ড পেপার দেখা যাচ্ছে। আন্টি বোধ হয় নিশুর কথার আগা মাথা তেমন কিছুই বুঝতে পারেনি, তাই কিছুটা উৎসুক চোখে নিশুর দিকে তাকিয়ে বলল, কি বললে? আন্টি, আপনার কাঁধে মাল্টি কালারের থার্ড পেপারের ফিতা দেখা যাচ্ছে। আন্টি আর চোখে কাঁধের দিকে তাকিয়ে কাঁধের কাছ থেকে জামাটা ঠিক করে নিশুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, থার্ড পেপার মানে কি? ওই যেটা ঢাকলে ওটাকেও আমরা থার্ড পেপার বলি, মডার্ন ইউনিকোড ল্যাঙ্গুয়েজ। ও আন্টি, একটা কথা জানার ছিল। বলো। তার আগে আন্টি আন্টি বলা বন্ধ করো। আই এম নট ইয়োর আন্টি। আমার বয়সও আন্টিদের মতো না। আই এম স্টিল ইয়ং। নিশু তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, কপাল ভালো যে আপনাকে দাদি ডাকেনি। বয়স তো আমার দাদির চেয়ে বেশি ছাড়া কম হবে না, আবার কথায় কথায় ইংলিশ মারাচ্ছে। বুড়ি। অবশ্য আন্টি নিশুর ভেঙচি দেখল না, কারণ নিশু বোরকা পরা, হিজাব দিয়ে নাক মুখ ঢাকা, খালি চোখ দেখা যায়। নিশু আন্টির দিকে খানিকটা ঝুঁকে বলল, ঠিক আছে আন্টি, ডাকবো না। তবে আগে বলুন, মাল্টি কালারের থার্ড পেপার কোথায় পেলেন? আমরা তো পাই না। কোন ব্র্যান্ড? দেখতে কিন্তু হেব্বি। তারপর চোখ মেরে ঠোঁট গোল করে শীষ বাজালো নিশু। আন্টি নড়ে চড়ে দাঁড়ালেন। জীবনের প্রথম তার মনে হচ্ছে তাকে কেউ ইফটিজিং করছে, আর তাও কোনো ছেলে নয়, বরং একটা মেয়ে। আন্টি গম্ভীর গলায় বলল, তুমি তো ভারী বেয়াদব মেয়ে, এমন করে ছেলেদের মতো চোখ মেরে শীষ দেয় কেউ? যা বাবা, আপনি এখানে বেয়াদবের কি দেখলেন? এমনভাবে কথা বলছেন যেন ব্র্যান্ড না, আপনার সাইজ জিজ্ঞেস করেছে। অবশ্য আপনার সাইজে তো পুরো বাচ্চা হাতের সাইজ, মেবি 42 নাকি 44, তাই না আন্টি? এবার আন্টি যে ভয়ানক খেপে গেল তা নিশু খুব ভালো করে বুঝতে পারছে, তাই কথা না বাড়িয়ে চুপচাপ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, ব্র্যান্ডের নামটা বললে ভালো হতো আন্টি। তারপর আন্টির অগ্নি চোখ উপেক্ষা করে হাসতে হাসতে ব্যাংক থেকে বের হয়ে গেল। মাসিক ডিপোজিট প্রিমিয়াম স্কিম মানে সহজ ভাষায় ডিপিএস লেখাতে ব্যাংকে এসেছিল। সেখানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে চরম বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ভাবল বোরিংনেস কাটাতে কিছু করবে, তাই চারদিক খেয়াল করতে আন্টির দিকে তাকাতে মনে হলো আন্টি একটু বেশি ন্যাকা টাইপ আন্টি। কেমন কেমন ভাব করে চারদিকে তাকাচ্ছে। পরনে দামি সিল্কের কামিজ আর প্লাজো, ওড়নাটাও স্টাইল করে পিন দিয়ে সেট করা। কতক্ষণ পর গরম বলে হাত দিয়ে মুখে ঢঙ্গি ভঙ্গিতে বাতাস করছে, অথচ ব্যাংকে মাথার ওপর বড় বড় দুটো ফ্যান ফুল স্পিডে ঘুরছে। নিশু ভাবল ঢঙ্গি আন্টিকে একটু টিজিং করা যাক, যে ভাবা সেই কাজ। ব্যাংকের বাইরে এসে বলল, এখন পার্লারে গিয়ে ছাক্কাস একটা ফেসিয়াল দিতে হবে, নয়তো বিকেলে পেতনির মতো দেখাবে। বিকেলে নিশুকে দেখতে আসবে। অন্য কেউ দেখতে আসলে নিশুর রণচণ্ডীর রূপ নিতে দুইবার ভাবত না, কিন্তু আজ ওর প্রেমিক আহসান ওরফে আহুর বাবা মা আর পরিবারের সবাই দেখতে আসবে, সাথে এঙ্গেজমেন্টও হবে। দীর্ঘ 4 বছর আহুর সাথে প্রেম করার পর আজ ওদের সম্পর্ক নতুন মোড় নিবে। পার্লারে যাবার জন্য নিশু মূলত বোরকা পড়েছে, কারণ ফেসিয়াল করে বাড়ি ফেরার সময় স্ক্রিনে রোদ লাগলে প্রবলেম হতে পারে। পার্লারে গিয়ে মুখে ফেস মাস্ক লাগিয়ে এক্সিকিউটিভ চেয়ারে আরামদায়ক ভঙ্গিতে শুয়ে নিশু ভাবছে, আহুর সাথে বিয়ে করতে ওকে কম ঝামেলা পোহাতে হলো না। আহুকে নিশুর পরিবার মোটেও মানতে চাইল না। নিশুর বাবা যখন বলল, এ ছেলে আমার পছন্দ না, তখন নিশু বাবার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আহুর মধ্যে সমস্যা কি? দেখতে সুন্দর, স্মার্ট, উচ্চশিক্ষিত, ভালো জব করে, বাবার বিশাল সম্পত্তি আছে, এক কথায় সর্বগুণ সম্পন্ন। তবে আহুকে পছন্দ নয় কেন? নিশুর বাবা বলল, ছেলের রুচি খারাপ, আর যে ছেলের রুচি খারাপ তার সাথে মেয়ে বিয়ে দেব না। কেন, কিভাবে বুঝলে আহুর রুচি খারাপ? তোর মতো বাজ খাই গুন্ডি মেয়েকে যে ছেলে ভালোবাসতে পারে তার রুচি নিশ্চয়ই খারাপ। যে মেয়ে উঠতে বসতে ছেলেদের টিজিং করে, ধরে ধরে ব্যাট দিয়ে পেটায়, সে মেয়েকে কোনো ছেলে পছন্দ করেছে মানে সে ছেলের রুচি 100% খারাপ। তাছাড়া ছেলেটা অতিমাত্রায় ভদ্র। তোর জন্য এমন ছেলে খুঁজবো যে তোর মতো চালাক মেয়েকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, উঠতে বসতে যে তোকে শিক্ষা দিয়ে দমিয়ে রাখতে পারবে, এমন ছেলের কাছে তোকে আমি বিয়ে দেব। কিন্তু এ ছেলে তো পুরাই ভদ্রের বাপ। তুই ওকে উঠতে বসতে মারলেও বিড়ালের মতো বসে থাকবে, কোনো টু শব্দ করবে না। আমি বাপ হয়ে জেনে শুনে আমার বাজখাই বজ্জাত মেয়ের সাথে অমন ভালো ছেলের বিয়ে দিয়ে ছেলেটার জীবন কি করে নষ্ট করি বল? বাবার কথা শুনে নিশু এমনভাবে হাঁক করল যে মনে হয় ওর আলজেও ভাই পর্যন্ত দেখা যায়। নিশু রাগে হুঙ্কার দিয়ে বলল, তুমি আমার বাবা হয়ে আমাকে এমন বলতে পারলে? বাবা বলেই বলতে পারলাম, নয়তো বাইরের লোক বললে তুই এতক্ষণে তাকে নাকানি চুবানি খাওয়াতি। তুমি আমার বাবা নামের শত্রু। সে যাই বলিস, আহুর সাথে আমি তোর বিয়ে দেব না, বিয়ে দেব না। না, তবে শোনো, বিয়ে না দিলে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে আহুকে বিয়ে করব। তারপর 3 মাস পর এসে বলবো, বাবা তুমি নানা হবে, তখন মজা বুঝবে। মেয়ের কথা শুনে নিশুর বাবা নিজামুদ্দিনের প্রেশার হাই হয়ে গেল। উনি জানে নিশু যা বলে তা করে দেখায়, তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে মত দিলেন। নিশু পার্লার থেকে বের হয়ে টুকটাক কিছু শপিং করে বাসায় চলে গেল।
সন্ধ্যার পর নিশু শাড়ি পরে লক্ষ্মীমন্ত মেয়ে সেজে পাত্রপক্ষের সামনে গেল। আহু হা করে তাকিয়ে থাকলো কতক্ষণ। নিশুর দুলাভাই আহুকে নিশুর পাশে বসালো ছবি তোলার জন্য। সবাই দুজনের জুটির বেশ প্রশংসা করলো। আহু মৃদুস্বরে বলল, নিশু তোমাকে খুব সুন্দর লাগছে, তাহলে গালে একটা চুমু খাও। কি বলছো এসব? বড়রা শুনলে কি ভাববে? তোমার মতো হাদারাম বয়ফ্রেন্ড যেন কারো কপালে না জুটে। 4 বছরের প্রেমে নিজে থেকে জড়িয়েও ধরলে না, 4টা বছর পুরো ওয়েস্ট। বিয়ে হলে তারপর নিশু কিছু বলতে নিবে তখন একজন বলল, কি ফুসুর ফুসুর হচ্ছে দুজনের মধ্যে? এমন কারো কথা নিশু চোখ তুলে তাকিয়ে মুখ হা হয়ে গেল। মনে হচ্ছে চোখ দুটো খুলে বাইরে পড়বে, কারণ যে কথা বলছে সে আর কেউ নয়, ব্যাংকের সে আন্টি। নিশু মনে মনে বলছে, এই মাল্টি কালার মালটা এখানে কি করছে? আমাকে চিনে ফেলে তো ক্যাচাল হয়ে যাবে। তখন পাশ থেকে নিশুর শাশুড়ি বলল, বৌমা উনি তোমার ফুপু শাশুড়ি। নিশু ফুপু শাশুড়ির নাম শুনে ভিড়মি খাবার জোগাড় হলো। নিশু খুব নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম। আওয়াজটা শুনে চমকে উঠলেন রেশমি, মানে ফুপুর শাশুড়ি। তীক্ষ্ণ চোখে তাকালো নিশুর দিকে। নিশু মনে মনে দোয়া ইউনুস, আয়াতুল কুরসি, কালিমা, যত ধরনের দোয়া ও জানে সব পড়তে লাগলো। রেশমি নিশুর কাছে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কই দেখি আমার দিকে তাকাও তো। নিশু ঢোক গিলে তার দিকে তাকালো। রেশমি নিশুর দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছে? নিশু মনে মনে বলল, মাল্টি কালার মালটা থুকু মানে ফুপুটা আমায় চিনে ফেললো না তো? আল্লাহ মালুম। কিন্তু মুখে মেকি হাসি রেখা ফুটিয়ে বলল, জি না ফুপু আম্মা, আমি আপনাকে আগে কখনো দেখিনি। ওহ, আমার কেন জানি মনে হচ্ছে তোমার চোখ আগে কোথাও দেখেছি। তোমার গলার শটটাও বেশ চেনা চেনা লাগছে। আচ্ছা তুমি বোরকা পরো? একদম না, আমার বোরকা পরতে একদম ভালো লাগে না। ওহ, আজ কি বের হয়েছিলে? জি না ফুপু আম্মা, সারাদিন ঘরে ছিলাম। মা আমাকে দুধের সর, হলুদ, নিম পাতা, গোলাপের পাপড়ি বেটে পেস্ট করে সেটা আমার মুখে লাগিয়ে দিয়েছিল। সারাদিন মায়ের সাথে ছিলাম। বিশ্বাস না হলে বাবা মাকে জিজ্ঞেস করুন। নিশুর মা সুমি বেগম নিশুর কথা শুনে থতমত খেয়ে গেলেন। উনি মনে মনে বলছে, পাজি মেয়েটা নির্ঘাত কোনো বদমাইশি করেছে। এখন কি সুন্দর করে মিথ্যা বলে আমায় ফাঁসিয়ে দিল। এখন আমাকে ওর জন্য মিথ্যা বলতে হবে। এ মেয়ের জ্বালায় আল্লাহ নির্ঘাত আমাকে নরকে পাঠাবে। আমি তো ওর মতো পানির মতো মিথ্যা বলতে পারি না, তবুও চেষ্টা করতে হবে। মানে বিয়েটা হয়ে গেলে পুরো এলাকা হাঁপ ছেড়ে বাঁচবে। এ তো মেয়ে না, টাইম বোম, যার ঘড়ির কাঁটা নষ্ট যখন তখন যেখানে সেখানে ধুমধাম ফেটে যায়। রেশমি নিশুর মায়ের দিকে তাকাতেই সুমি বেগম একটু হেসে বলল, জি বেয়ান সত্যি বলছে, সারাদিন আমার সাথে ছিল। রেশমি আরও কিছু বলতে গেলে আহুর মা আহিয়া বেগম বলল, কি শুরু করলি রেশমি? প্রশ্ন ব্যাংক খুলে বসলে এখানে পুলিশগিরি করিস না বোন, যা বৌমাকে আশীর্বাদ কর। রাতে আহু নিশুকে ফোনে জিজ্ঞেস করলো, নিশু সত্যি করে বলো তো ব্যাপার কি? ফুপি কি তোমাকে চেনে? হ্যাঁ আবার না মানে? নিশু ব্যাংকের ঘটনা খুলে বলল। আহু শুনে হা হয়ে বলল, সর্বনাশ, টিজিং করার আর লোক পেলে না, তাও রেশমি ফুপুকে? কেন, তোমার ফুপুকে বাঘ না ভাল্লুক? তার চেয়েও বেশি। ওয়াই বেবি? ফুপিকে আমাদের পুরো বংশের লোক ভয় পায়। উনি রাজশাহী জেলার ডেপুটি কমিশনার ছিল। দীর্ঘদিন পুলিশি কাজে দেশ সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। বিয়ে পর্যন্ত করেনি। জানো, ফুপু তার জীবনে 5টা এনকাউন্টার করছে। নিশুর হাত থেকে ধুম করে ফোনটা পড়ে গেল। ফোনটা তুলে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়ে বলল, তোমার ফুপু এত ভয়ানক? জি, আমার বাবা তার বড় ভাই, তবুও বাবা তাকে ভয় পায়। আমাদের বাড়িতে তার কথার নড়চড় হয় না। সে গত বছর অবসর নিয়েছে। 1 বছর আমেরিকায় তার ছেলে রিমনের কাছে ছিল। এই না বলে সে বিয়ে করেনি, তবে ছেলে আসলো কোথা থেকে? লাউ গাছ থেকে ছিঁড়ে এনেছে নাকি? নিশু পুরা কথা তো শুনবে। রিমন আমার বড় ফুপির ছেলে। রেশমি ফুপি ছোট। বড় ফুপি রিমনের জন্মের পর মারা যায়। রেশমি ফুপি তখন রিমনকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকে। রিমন তাকে মা বলেই ডাকে, আর আমরা সবাই সেটা জানি আর মানি। ওয়াও, তোমার ফুপি তো জোস একজন মহিলা। জি, কিন্তু রাগী ভীষণ। যদি কোনোভাবে জানতে পারে তুমি এই কাজ করেছো, তাহলে বিয়ের কথা ভুলে যাও। আমি কি ইচ্ছা করে করেছে নাকি? জি, আপনি ইচ্ছা করেই করেছেন। আহু, এখন কি হবে? দোয়া করো যাতে তোমাকে চিনতে না পারে। নিশু চুপ করে রইল। আহু সেটা দেখে বলল, নিশু, থার্ড পেপার মানে কি? তোমার মাথা আমার মুন্ডু। 2 দিন পর রেশমি তার কলেজের এক কাজে নিশুদের এলাকায় গেল। বহু পুরনো এক বান্ধবীর সাথে গতকাল তার দেখা হয়েছে। সে এই এলাকায় থাকে। আজ সারাদিন বান্ধবীর বাসায় থাকার প্ল্যান করে এসেছে সে। আহুও তার সাথে এসেছে। রেশমিকে তার বান্ধবীর বাসায় নামিয়ে দিয়ে আহু নিশুর সাথে দেখা করবে। কিন্তু নিশুদের রাস্তার মোড়ে আসতে রাস্তার অপোজিট দিকে তাকাতে আহুর চোখ খুলে হাতে পড়ার উপক্রম হলো। রাস্তার অপোজিট সাইডে নিশু কটা ছেলেকে ব্যাট দিয়ে আচ্ছা মতো পিটানি দিচ্ছে। আহু রেশমির দিকে তাকাতে রেশমি বলল, আহু, ওটা তোর হবু বউ নিশিথিনী না? না, একদম না ফুপি, তুমি ভুল দেখছ। চলো তোমাকে তোমার বান্ধবীর বাসায় দিয়ে আসি। না, আমি ভুল দেখিনি, ওটা নিশ্চয় নিশু। চল তো। রেশমি আহুর হাত ধরে টেনে রাস্তার অপর পাশে যেতে নিল। আহু মনে মনে বলল, গেল আমার বিয়েটা গেল। ওরে নিশু, তুমি কেন করো হিসু? না মানে সাপের মতো হিস হিস, সবসময় নাকের ডগায় রাগ নিয়ে ঘোরো।
বেচারা কোন ছেলের জানি হাত পা ভেঙেছে আজ। আচ্ছা নিশু কি বিয়ের পর এমন থাকবে? আমাকেও কি মারবে? কথাটা ভাবতে আহুর গা ছাড়া দিল। রাস্তার অপর পাশে গিয়ে ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলো একটা ছেলে রাস্তায় বসে কাঁদছে, আর দুটো বলছে, ভাইরে মেয়েদের হাতে মার খেয়েছিস বলে কাঁদিস না, আমরাও তো খেয়েছি, আমরা কি কাঁদছি? ছেলেটা ই করে কাঁদতে কাঁদতে বলল, শালা তোদের মতো দুটো দামড়া বন্ধু থাকতে একটা মেয়ে আমাকে এমনভাবে মারলো। শালা এমন এমন জায়গায় ব্যাট দিয়ে মেরেছে যে না কাউকে দেখাতে পারবো, আর না সহ্য করতে পারবো, আর না নিজে নিজে ব্যথার মলম লাগাতে পারবো। ওদের এমন উদ্ভট কথা শুনে পাশের লোকজন মুখ টিপে টিপে হাসছে। রেশমি একজনকে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে এখানে? আর বলবেন না আপা, ওই 3 হারামজাদা এক মেয়েকে দেখে শীষ মেরে টিজ করছিল, সেটা দেখে আরেকটা মেয়ে ওদের আচ্ছা মতো ধুলাই দিয়েছে। মেয়েটা কোথায় জানি না, হুট করে কোথায় যেন গায়েব হয়ে গেল। রেশমি লোকটাকে ধমক দিয়ে বলল, গায়েব কি করে হয়? আহু চল নিশুদের বাসায়। ফুপি সেখানে কেন যাবে? তোমার বান্ধবী তো ওয়েট করছে। আর রাখ তোর বান্ধবী, চল আমার সাথে। রেশমি নিশুদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। আহু ছেলেগুলোর কাছে গিয়ে বলল, ভাই কাঁদিস না, তুই এমন এলাকায় এসে মেয়েদের টিস করলি যেখানে কিনা এক সিংহী থাকে। ছেলেটা চোখ মুখ মুছে বলল, ভাই তুমি কে? আমি ওই সিংহের কবলে আটকা পড়া এক নিরীহ হরিণ। ছাগল বলতে পারতাম, কিন্তু তাতে সম্মানে লাগে, তার থেকে হরিণ বেটার। চলি ভাই, যাবার আগে সাবধানে যাস, তোর প্যান্টের পেছন দিকে ছিঁড়ে গেছে, ভেতরে সস্তা আন্ডারওয়্যার দেখা যাচ্ছে। মেয়েদের হাতে মার খেতে আসলে একটু ব্র্যান্ডের জিনিস পরে আসতে হয়, বোকা ছেলে। ছেলেগুলো বোকার মতো আহুর দিকে তাকিয়ে রইল। আহু দ্রুত গতিতে হেঁটে রেশমির কাছে গেল। নিশুর বাবা রেশমি আর আহুকে দেখে খানিকটা অবাক হলেন। নিশুর বাবা নিজামুদ্দিন আহু আর রেশমিকে দেখে ভেতরে স্বাগত জানালেন। তিনি যে রেশমিকে দেখে একটু অবাক হয়েছেন তা তো বোঝা যাচ্ছে। তারপর মুখটা হাসি হাসি করে সালাম দিয়ে কুশল বিনিময় করল। রেশমি তার প্রশ্নের জবাব দিয়ে বলল, নিশু কোথায়? নিজামুদ্দিন কি বলবে, সে তো নিজে জানে না নিশু কোথায়। মেয়েটা কোথায় কখন যায় তা কাউকে বলে যায় না। ইদানিং নিশুকে নিয়ে তিনি বেশ ভয়ই থাকেন। তিনি তাদের প্রশ্নের জবাব এড়াতে নিশুর মা সুমিকে ডাক দিয়ে বলল, নিশাদের মা, ও নিশাদের মা, দেখো কারা এসেছে। নিশাদ নিশুর বড় ভাই, নিশুর থেকে 6 বছরের বড়। আর নিশুর এমন গুন্ডি হবার পেছনে পুরো কৃতিত্ব তার। ছোটবেলা থেকে নিশাদ নিশুকে শিখিয়েছে অন্যায় করলে সহ্য না করতে, মেয়ে বলে কেউ বুলিং করলে তাকে মেয়েদের পাওয়ার দেখিয়ে দিতে। সাধারণত বাঙালি পরিবারের সবাই নিজেদের ঘরের মেয়েকে নাচ গান কবিতা শেখায়, কিন্তু নিশাদ নিশুকে মার্শাল আর্ট শিখিয়েছে। নিশাদ চেয়েছিল নিশুকে বক্সিং চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু উন্নত ব্যবস্থা না থাকায় সেটা হলো না। নিশু যখন কাউকে মেরে আসে, নিশাদ তখন বোনকে আদর করে বলে, আমার বাঘিনী। কেউ নিশুর নামে নালিশ করলে নিশাদ বিচার না করে উল্টা তাকে শাসিয়ে দেয়। নিশাদের কারণে বাড়ির কেউ নিশুকে কিছু বলতে পারে না। নিশাদ নিশুকে এতটা ভালোবাসে যে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে মেয়েকে সরাসরি বলে, আমার বোনের দুষ্টুমি যদি সহ্য করতে না পারো তবে বিয়ে হবে না, বা বিয়ের পর যেদিন আমার বোনকে কটু কথা বলবে সেদিন আমার বাড়িতে শেষ দিন হবে। এই জেদের কারণে বিয়ে পর্যন্ত হচ্ছিল না নিশাদের। কিন্তু বর্তমানে নিশু নিজে মেয়ে দেখার দায়িত্ব নিয়েছে। সবার ধারণা এবার নিশাদ বিয়ের পিড়িতে বসবে। নিজামুদ্দিনের ডাক শুনে সুমি ভেতর থেকে বের হলো। রেশমিকে দেখে তিনিও খানিকটা অবাক হলেও কুশল বিনিময় করলেন। রেশমি তাকে জিজ্ঞেস করলো, নিশু কোথায়? সুমি বলল, নিজের রুমে। আহু মনে মনে বলল, নিশু এর মধ্যে রুমে এসে পড়েছে, বাহ, অবশ্য ও তো নিশু, ওর দ্বারা সবকিছু সম্ভব। রেশমি সুমির দিকে তাকিয়ে বলল, আমি কি নিশু রুমে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রেশমি আহুকে সাথে নিয়ে নিশুর রুমের সামনে গিয়ে দেখল দরজা ভেজানো। তিনি হালকা ধাক্কা দিতে খুলে গেল। নিশু ঘুমাচ্ছে। রেশমি কিছুক্ষণ নিশুর দিকে তাকিয়ে থেকে আহুর দিকে তাকিয়ে বলল, আমার বোধহয় দেখার ভুল হয়েছে। যাই হোক, আমি নিচে বেয়ানের সাথে কথা বলি, তুই ওর সাথে কথা বল। আহু মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। রেশমি রুম থেকে যেতেই আহু নিশুর দিকে তাকালো। মেয়েটা ঘুমের ভান ধরে থাকলেও কি সুন্দর লাগছে। আহু নিশুর দিকে তাকিয়ে বলল, নিশু তুমি তো আমার মনটা চুরি করে নিয়েছ। নিশু তখনও চোখ পিটপিট করে ঘুমের ভান ধরে রইল। আহুর মাথায় একটা দুষ্টমি বুদ্ধি আসলো। নিশু রুমের দরজাটা বন্ধ করে টুপ করে নিশুর চাদরের ভেতর ঢুকে নিশুকে গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। নিশু লজ্জায় লাল হয়ে গেল। আহু নিশুর দিকে তাকিয়ে বলল, এই প্রথম তোমাকে এত লজ্জা পেতে দেখলাম, কিউট লাগছে। নিশু চোখ মেলে আহুর দিকে তাকিয়ে বলল, তোমার দেখছি বেশ সাহস হয়েছে। আহু নিশুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সাহস সবসময় ছিল নিশু, শুধু দেখায়নি। আর সাহস না থাকলে তোমার মতো বাঘিনীকে নিজের ভালোবাসার জালে কি করে আটকাতাম? তোমার মতো বাঘিনীকে বধ করতে হলে বাঘ হওয়া দরকার। এসেছে আমার বাঘরে, গায়ে শক্তি আছে নাকি? চলো উঠবো। আহু নিশুকে এত শক্ত করে জড়িয়ে ধরল, নিশু ছাড়তেও পারছে না। আহু হাসি দিয়ে বলল, নিশু আরো শক্তি দেখবে? নিশু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, ছাড়ো। কেউ এসে বললে কি বলবে? কি বলবে? আমার হবু বউ, তার রুমে আসলে কে কি বলবে? হবু বউ পুরোপুরি বউ তো নয়, ইডিয়েট, ছাড়ো। ওহো, বাঘিনী আজ বাঘের জালে পরাস্ত হবে। নিশু হাসি দিল। আহু আবার নিশুর মাথায় চুমু খেয়ে বলল, সকাল সকাল ছেলেগুলোকে মারলে কেন? হারামিগুলো মেয়েদের সাথে ইচ্ছামি করেছিল, ওদের ছেড়ে দিব নাকি? একটুর জন্য ফুপির হাত থেকে বেঁচে গেছ। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখি সাইকেল নিয়ে ফুরুত হয়েছে। নিশু
তোমাকে এভাবে বুকে জড়িয়ে ধরে মনে হচ্ছে কোনো রেশমের পুতুল জড়িয়ে ধরেছি। এই রেশমের মতো নরম হাত দিয়ে ছেলেদের কেন পিটাও? ছেলেদের না পিটালে আমার হাত নিষ্পিস করে। পাগলি কোথাকার। চলো, ফুপি নিচে বসে আছে, তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। পরনের ড্রেস দেখলে ফুপি পাক্কা বুঝে যাবে ওটা আমি ছিলাম। আচ্ছা। আহু নিশু রুম থেকে বের হতেই নিশাদের সামনে পড়ল। নিশাদকে আহু কিছুটা ভয় পায়। আহু মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। নিশু রুমে কি করছিলে? শুয়ে? কি আমার বোনের সাথে উল্টাপাল্টা কিছু করলে খবর আছে? না না, কিছু করিনি, আমি তো দেখা করতে আসছিলাম। আপনার কি মনে হয় নিশুর মতো মেয়ের সাথে উল্টাপাল্টা করা সহজ নাকি? না করলেই ভালো। বিয়ের আগে বা পরে আমার বোনকে কোনো রকম কষ্ট দিলে মনে রেখো। তা তোমার কাজ কেমন চলছে? আহু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এই দুই ভাই বোনের কারণে আমার হার্টের সমস্যা হবেই হবে। তারপর হাসি দিয়ে বলল, আপনাদের দোয়ায় বেশ ভালো। নিশাদ আহুর দিকে তাকিয়ে বলল, আহু, জি ভাইয়া। তোমার কাজিন অনু কেমন আছে? আপনি অনুর কথা কেন জিজ্ঞেস করলেন? না এমনি, তেমন কিছু না, চলো নিচে। আহু মনে মনে বলল, ওরে শালা, তবে নিশু ঠিক বলেছিল। তুমি মনে মনে আমার বোনের সাথে ইঙ্কুপিঙ্কু করতে চাও? ব্যাপার না, নিশুর কাছ থেকে পুরোটা জানতে হবে। নিশু সুন্দর হালকা রঙের থ্রি পিস পরে ভদ্র মেয়ে সেজে নিচে গিয়ে রেশমির সাথে কথা বলল। রেশমি বলল, নিশু, তুমি মারামারি করতে পারো? নিশু খানিকটা থতমত খেয়ে বলল, মারামারি কিভাবে করে? আমি তো একটা বিড়ালকেও ধমক দিতে পারি না। পাশে দাঁড়িয়ে নিশুর চাচি মনে মনে ভাবছে, কেমন সহজ সরল সেজে মিথ্যা বলছে দেখো। অথচ সেদিন পাশের বাসার কালো বিড়ালটাকে হাত পা বেঁধে ঘণ্টাখানেক রোদে শুয়ে রেখেছিল, কারণ বিড়ালটা ওর কেক খেয়েছিল। সেদিনের পর পাশের বাড়ির বিড়ালটা আমাদের বাড়ির মুখ হয় না। গত সপ্তাহে মিনাল কাকার টাকের যে কটা চুল ছিল সবকটা কেটে ফেলেছে, কারণ মিনাল কাকার নাকি চরিত্রে গণ্ডগোল। বেচারা আমাদের বাড়ির সামনে দিয়ে পর্যন্ত যায় না। ওর বিয়ের জন্য এক ঘটক সম্বন্ধ এনেছিল, তাকে চুলকানির এমন ঔষধ দিয়েছে যে সে আমাদের বাড়ির নাম শুনলেও ভয় কাঁপে। নিশু চাচাকে ধাক্কা দিতেই তার ধ্যান ভাঙল। রেশমি আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। আহু মৃদু হেসে মনে মনে বলল, পাগলি একটা। রাতে আহু নিশুর সাথে ফোনে কথা বলছে। তখন নিশু বলছে, আহু, তুমি আমাকে যেদিন প্রপোজ করেছিলে সেদিনের কথা মনে আছে? বাংলা সিনেমায় যেমন মাথায় আঘাত লেগে সব ভুলে যায়, আমার মাথায় তেমন আঘাত লাগলেও আমি ওই ভয়াবহ দিন ভুলব না। নিশু ওর এক খ্রিস্টান বান্ধবীর বিয়েতে চার্চে গিয়েছিল। বিয়ের সকল এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর ক্যাথলিক চার্চের সামনে দাঁড়িয়ে সব বান্ধবীরা ছবি তুলছিল। নিশু ও বান্ধবীদের সাথে ছবি তুলছিল আর কথা বলছিল। নিশু এই প্রথম ক্যাথলিক চার্চে আসে। হিমির বিয়েতে অ্যাটেন্ড করার সবচেয়ে বড় কারণ ওদের ধর্মে বিয়ে কিভাবে হয় সেটা সরাসরি দেখবে। টিভিতে নিশু বহুবার চার্চে কিভাবে বিয়ে হয় দেখেছে, কিন্তু সরাসরি দেখার লোভটা সামলাতে পারল না। বান্ধবীদের সাথে কথা বলার সময় পেছন থেকে কেউ একজন নিশুর ওড়না ধরে হালকা টান দিল। নিশু পেছনে ফিরতেই আহু হাঁটু গেড়ে বসে সাদা রঙের একগুচ্ছ গোলাপ ফুল নিশুর দিকে বাড়িয়ে বলল, নিশু, আমরা দুজন চার্চের মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছি। আমাদের ধর্মে যেমন মসজিদ পবিত্র, খ্রিস্টান ধর্মে তেমন চার্চ পবিত্র। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে সত্যি মনে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, খুব ভালোবাসি তোমায়। তুমি চাইলে এখনই তোমার পরিবারের সাথে কথা বলতে পারি। নিশু কিছুক্ষণ আহুর দিকে তাকিয়ে থেকে বলল, কে আপনি? আমাকে কিভাবে চেনেন? আহুর হাত থেকে গোলাপের গুচ্ছটা পড়ে গেল। আহু মুখ ভার করে বলল, তুমি সত্যি আমাকে চিনতে পারোনি? জি না, মাসখানেক আগে তোমার খালামণির বিয়ে আমার ছোট চাচার সাথে হয়েছিল, তখন পরিচয় হলো। তারপর তো 3-4 বার তোমাদের বাড়িতে গেলাম, আর গত সপ্তাহে তো তোমার সাথে কথাও বলেছিলাম। তুমি ভুলে গেলে? আমি তো কত লোকের সাথে কথা বলি, সবাইকে কি মনে রাখবো নাকি? ওহ, আহুর খুব অভিমান হলো। আহু বিড়বিড় করে বলছে, সব লোকের সাথে আমায় তুলনা করা লাগবে কেন? সবাই তো তোমাকে ভালোবাসে না, আমি ভালোবাসি। সেদিন তোমার চোখের প্রশংসা করলাম, তাও ভুলে গেলা? তোমার খালামণি আর আমার কাকুর বিয়েতে দুজন কত দুষ্টুমি করলাম, তাও ভুলে গেলা? আহু দাঁড়িয়ে নিশুর দিকে তাকিয়ে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আমাকে চেনো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে খুব ভালোভাবে চেনো, সবার সাথে আমাকে মেলাবে ভাবিনি। যাই হোক, দুঃখিত। আহু সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, রাগ করে চলে গেল। সেদিন বিকেলে আহু কিছু কাজে নিশুদের এলাকায় গিয়েছিল। তখন রাস্তার মোড়ে জটলা বাধা দেখে সবাই গেল। সেখানে দেখলো নিশু একটা ছেলেকে ভয়ানক পেটাচ্ছে। নিশু সাধারণত জিন্স প্যান্ট আর শর্ট কামিজ পরে প্রায়, হয়তো জিন্স পরে মারামারি করতে সুবিধা হয়। ছেলেটা কোনো মতে পালিয়ে তো গেল, কিন্তু যাবার আগে চাকু দিয়ে নিশুর হাতে আঘাত করে গেল। আহু তাড়াতাড়ি নিশুর হাতে গিয়ে পকেট থেকে রুমাল বের করে হাতটা বেঁধে দিল। নিশু আহুর থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে গেলে আহু একটা ধমক দিয়ে বলল, বেশি নড়লে তুলে একটা আছাড় দেব। মেয়ে হয়ে ছেলেদের মতো থাকো কেন? ওই মেয়ে সবসময় নাকের ডগায় রাগ নিয়ে ঘোরো কেন? নিজের ভেতর একটু মেয়েলিপনা থাকলে তোমার জাত যাবে না। এই প্রথম বোধ হয় নিশুকে কেউ ধমক দিয়ে কিছু বলল। অন্য কেউ বললে নিশু তাকে দেখিয়ে দিত, কিন্তু এই ছেলেকে কি বলবে? ভালোবাসে যে ছেলেটাকে। নিশু মনে মনে বলল, ভাগ্যিস মনের কথা কেউ শুনতে পায় না, নয়তো এ ছেলে শুনে ফেলতো আমি ওকে ভালোবাসি। আহু নিশুকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তাররা ভালো করে ড্রেসিং করে দিল। আহু নিশুকে বাসায় নিয়ে এসে সবার সাথে আলাপ করালো।
নিশুকে বলল, ডাক্তার বলেছে রাতে জ্বর আসতে পারে, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। নিশু মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল। রাত 12টা। নিশু আহুর নাম্বারে ফোন দিবে কি দেবে না ভাবছে। বহু কষ্টে খালামণিকে ভুজুং ভাজুং বুঝিয়ে ম্যানেজ করে আহুর নাম্বার নিয়েছে, কিন্তু এখন ফোন দিতে ভয় করছে। নিশু মনে মনে ভাবল, আমি নিশু হয়ে ভয় পাচ্ছি, তাও ওই গাধাটাকে আজ ওকে চার্চে বসে বোকা বানিয়ে একদম ঠিক করেছি। ইডিয়টটা এতদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে, অথচ প্রপোজ করার সাহস করেনি। আজ প্রপোজ করলো তো করলো, তাও এত এত মানুষের ভেতরে চার্চে বসে। এত মানুষের মধ্যে কি হ্যাঁ বলি কিভাবে? আমার বুঝি লজ্জা করে না? তাছাড়া নিশাদ ভাইকে জিজ্ঞেস না করে হ্যাঁ বলি কি করে? নিশু বিড়বিড় করে আবার বলছে, আমি লজ্জা পেয়েছি। এ কথা ওর ঘরের লোক শুনলে নিশ্চিত কিডনি অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক তো কত লোকই করে, কিডনি অ্যাটাক কজন করে? নিশু অনেকক্ষণ ভেবে ভেবে ফোনটা হাতে নিয়ে আহুকে কল দিয়ে ফেলল। এত রাতে ঘুম ঘুম চোখে নিশুর নাম্বার দেখে আহুর সব ঘুম উড়ে গেল। ফোন রিসিভ করতেই হ্যালো বলার পর দুজনেই খানিক সময় চুপ রইল। আহুকে চুপ দেখে নিশু আহুকে ধমক দিয়ে বলল, কি হয়েছে কি? বাদুরের মতো চুপ করে আছেন কেন? কথা বলেন না কেন? না মানে তুমি এত রাতে আমাকে ফোন দিয়েছো, ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি আমার নাম্বার কোথায় পেলে? খালামণির কাছ থেকে নিয়েছি। আমাকে অসুস্থ রেখে সেই যে গেলেন, কই একবারও তো ফোন দিয়ে খোঁজ নিলেন না? না মানে যদি কিছু মনে করো। এই আপনার ভালোবাসা? কি? আমি আমার বড় ভাইয়াকে আপনার প্রপোজের কথা বলেছি। আহু ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলল, কি? কেন? বারে, ভাইয়াকে না বলে বিয়ে কিভাবে হবে? মানে ভাইয়া বলেছে আমি কেবল অনার্স প্রথম বর্ষে পড়ি, অনার্স শেষ না হলে বিয়ে দেবে না। হ্যাঁ তো দূর কলা গাছের বাদুর জানি কোথাকার। সেই কখন থেকে কি কেন হ্যাঁ তো করে যাচ্ছে। গাধার খালাতো ভাই বোঝেও না। ভাইয়া আমাদের সম্পর্কে রাজি। হ্যাঁ, আমাদের আবার কিসের সম্পর্ক? তুমি তো আমার চেনোই না। শালা বাদুর, বেশি কথা পেঁচালে ঠ্যাং ভেঙে কলা গাছে ছড়িয়ে দেব, তখন মজা বুঝবি। নিশু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোর ল্যাঙ্গুয়েজের গোষ্ঠী টুট 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 টুট। কতক্ষণ যাবৎ এটা বোঝাতে চাইছে আই লাভ ইউ টু, কিন্তু সাহেব কথা পেঁচাচ্ছে। বেশি কথা পেঁচালে আমার মাথা হেব্বি গরম হয়ে যায়। মুচকে এসে আহু বলল, সরি। ইটস ওকে। কবে থেকে আমার মতো বাদুরকে ভালোবাসেন? প্রথম থেকেই। তো তখন নাটক কেন করলা? তো কি করব? ভাইয়াকে না বলে আমি কোনো সিদ্ধান্ত নিই না। ও, তো এখন কি করব? আচ্ছা, গাধার পাল্লায় পড়লাম তো। বলি, তোমাকে কি এখনো প্রেম করা শেখাবো? আহু অট্টহাসি দিয়ে বলল, তোমার প্রেম তো মারামারি করা, প্রেম তো আমি তোমায় শেখাবো নিশু। রোজ প্রেমের নতুন নতুন অধ্যায় পড়াবো। শিখাবো? শিখবে? নিশু লজ্জা পেলেও আহুকে বুঝতে দিল না। বুঝতে দিলে নিশু আরো লজ্জা পাবে। সেই থেকে আহুর ওপর নিশুর গুন্ডামি শুরু। নিশু চুপচাপ ভদ্র মেয়েদের মতো রেশমির সামনে বসে আছে। রেশমিকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ রেগে আছে। নিশু কিন্তু রেশমির রাগের কারণ বুঝতে পারছে না। নিশু মনে মনে বলছে, আজ তো কাউকে মারিনি, মানে তিনি আমাকে মারতে দেখেনি, তবে কেন রেগে আছে? তাছাড়া আজ আহুদের বাসায় আমাদের বাসার সবার দাওয়াত এসেছে। তাছাড়া আজকে আমাদের বিয়ের তারিখ ফিক্সড হবে। তবে মাল্টি কালার মালটা এত রেগে আছে কেন? আর রেগেছে তো রেগেছে, আমার দিকে ফুলন বিবির মতো অমন করে তাকিয়ে আছে কেন? ডালমে কুচ কালা হ্যাঁ নিশু। আহু দুইবার রুমে ঢুকতে গিয়েছিল, রেশমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এখন আহু দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। আহু দরজায় কান পেতে শোনার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছু শুনতে পেল না। কিছুক্ষণ পর রেশমি আর নিশু দুজন হাসতে হাসতে রুম থেকে বের হলো। আহু চোখ বন্ধ করে মাথা ছাড়া দিচ্ছে, আবার চোখে ভালো আঙুল দিয়ে কচলে সামনে তাকিয়ে দৃশ্য দেখে পুরো হা হয়ে গেল। আহু বিড়বিড় করে বলছে, দুই বাঘিনী একসাথে হেসে হেসে কথা বলছে। ভয়ানক দৃশ্য। ছোটবেলা থেকে তো জানতাম দুই বাঘিনী এক বনের এক এলাকায় থাকা দুষ্কর, এরা দেখছি হেসে হেসে কথা বলছে। রেশমি সবার সাথে বসে কথা বলার সময় আহু নিশুকে নিজের রুমে নিয়ে গিয়ে বলল, কি ব্যাপার? কি ব্যাপার? কি ফুপি তোমাকে রুমে নিয়ে গেল রাগ করে আর বের হলো হেসে? ব্যাপারখানা কি? ব্যাপার হলো তোমার ফুপি জেনে গেছে আমি সেই মেয়ে যে ব্যাংকে তাকে টিস করেছিলাম, আর ছেলেদের পিটানি দিতে আমার জুড়ি মেলা ভার। সর্বনাশ, আমার বোধহয় আর বিয়ে হবে না। ও নিশু, আমি যে অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারবো না। চুপ। নিশু আহুর কলার টেনে কাছে এনে বলল, আমার জায়গায় অন্য কাউকে বসানোর চিন্তা করলে তুমি জীবনে বাবা হতে পারবে না আহু। পাগলা কুত্তাকে দেয়া ইনজেকশন তোমার বাম্পে দিয়ে দেব। নিশু, এসব কি বলো? ভয়ঙ্কর সব কথাবার্তা। তা ফুপি যখন সব জেনে গেল তখন সে তোমার সাথে হাসতে হাসতে কেন বের হলো? তোমার ফুপি পুলিশে থাকাকালীন সবাইকে 3rd ডিগ্রি টর্চার দিত, আর আমি তাকে অন্যরকম টর্চার করার ভয় দেখিয়েছি। অন্যরকম টর্চার? সেটা আবার কি? কাম যেন, কাছে আসো, তোমাকে ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি। আহুর গালে গাল লাগিয়ে নিশু বলল। রেশমি নিজেকে রুমে নিয়ে গিয়ে বলল, রেশমি, তুমি সেই মেয়ে যে ব্যাংকে আমার সাথে বেয়াদবি করেছিলে। সেদিন রাস্তার মোড়েও তুমি মারামারি করেছিলে। তুমি কি ভেবেছিলে আমাদের আগে জলদি ঘরে গিয়ে ঘুমানোর নাটক করলে পার পেয়ে যাবে? তুমি নিজেকে তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলে, কিন্তু তোমার কাদা মাখা শুজ কিভাবে ঢেকে রাখবে? তোমার ব্যাট, হকি স্টিক,
মেয়েদের রুমে সাজার প্রসাধনী থাকে, অথচ তোমার রুমে আমি ব্যাট, হকি স্টিক, চেইন, বক্সিং গ্লাভস থাকে। আর এসব দেখে কি তোমার মনে হয় আমি কিছুই বুঝতে পারিনি? তোমাদের এলাকায় খোঁজ নিয়ে জেনেছি এলাকার সবাই তোমাকে খুব ভয় করে। তুমি দেখতে মেয়েদের মতো সুন্দরী হলে কি হবে? তোমার ভেতরে 4-5টা গুন্ডা ছেলে লুকিয়ে আছে। নিশু নিজের জামার ভেতরে তাকিয়ে বলল, কোথায় আমার ভেতরে 4-5টা গুন্ডা? আমি তো আমার ভেতরে সেটা দেখতে পাচ্ছি না যা আপনার ভেতরে আছে। রেশমি নড়েচড়ে বসে বলল, ইডিয়েট, আমি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি। ওহ, এখন বলো, তোমার মতো গুন্ডি মেয়ে যে কিনা রোজ ছেলেদের না পিটালে পেটের ভাত হজম হয় না, যাকে কিনা এলাকার বাচ্চা থেকে বুড়ো লোক গুন্ডি ডাকে, তার সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়া কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তোমার একটা পজিটিভ দিক দেখাও। আপনার আহু আমাকে পাগলের মতো ভালোবাসে, এটা তো আহুর পজিটিভ দিক হলো। তোমার পজিটিভ দিক বলো। যদি বলি আমি আহুকে আমার পুরোটা দিয়ে ভালোবাসি, তবে হয়তো আপনার সেটা বিশ্বাস হবে না, বা বিশ্বাস হলেও আমার ভালোবাসার মূল্যায়ন হয়তো করবেন না। কিন্তু যেখানে আহু আমার জন্য পাগল, সেখানে আপনি আমাকে আহুর বউ হিসেবে মানতে বাধ্য। স্মার্ট গার্ল, চালাকি করে সঠিক জায়গায় হাত দিয়েছ। আই নো আই এম স্মার্ট। রেশমি বলল, তবুও যদি না মানি তবে? নিশু, ফুপু আম্মা, আপনি আমাকে বোধহয় এখনও চিনতে পারেননি। আই এম নিশু। কারো কোনো কিছু মানা না মানার পরোয়া আমি করি না। আমি সেটা করি যেটা নিজের মন চায়। রেশমি বলল, আহু কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করবে না। জানি, আমি চাইও না আহু তেমন করুক। যে ছেলে একটা মেয়ের জন্য নিজের অত সুন্দর পরিবার ছাড়তে পারবে, তার মানে আমার থেকে ভালো কাউকে পেলে সে আমাকে ছাড়তেও 2বার ভাববে না। আর আমার আহু তেমন নয়। গুড থিঙ্কিং, আই এম ইমপ্রেসড। জি ধন্যবাদ। তবুও তোমার গুন্ডামির জন্য যদি না মানি, তাহলে আপনাকে গুন্ডামি দেখাবো। মানে? ফুপু শাশুড়ি আম্মা, মনে আছে গত পরশু আপনাকে একটা পাগলা কুকুর তাড়া করেছিল? আমি এসে আপনাকে আমার স্কুটারে তুলে নিয়েছিলাম বলে বেঁচে গিয়েছিলেন, নয়তো 14টা ইঞ্জেকশন লাগতো। তো ভাবুন, যদি রোজ কয়েকটা পাগলা কুকুর আপনাকে তাড়া করে কেমন হবে? আপনার নামে বড় বড় বাক্সের কিছু পার্সেল আসলো। পার্সেল খোলার সাথে সাথে বক্সের ভেতর থেকে 100 ইঁদুর আর 100 ব্যাঙ লাফিয়ে আপনার গায়ে পড়ে, সারা ঘর ময় ছড়িয়ে পড়ে, তবে কেমন হবে? আরও কিছু বাক্স থেকে তেলাপোকা, টিকটিকি কিংবা কেঁচো বের হলো, তবে কেমন হবে? রেশমির গা গুলিয়ে উঠল। নাক মুখ বোচা করে বলল, নিশু তুমি কি নোংরা আর ভয়ানক। এর চেয়ে ভয়ানক আরেকটা কথা বলি, তা হলো ফুপি শাশুড়ি আম্মা, আপনি দাদি হতে যাচ্ছেন। আহুর সন্তান আমার পেটে। রেশমি বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, হোয়াট? আরে ফুপু আম্মা, হাইপার হবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। বিশ্বাস না হলে আহুকে যেয়ে জিজ্ঞেস করবেন। আমার পিঠের ডান পাশে আর নাভির ঠিক নিচে 2টো তিল আছে কিনা, দেখবেন আহু লজ্জায় লাল হয়ে যাবে। রেশমি কিছুক্ষণ নিশুর দিকে তাকিয়ে থেকে নিশুর গালে হাত দিয়ে বলল, নিশু তুমি ভয়ানক পাগল মেয়ে। আহু সত্যি ভুল কাউকে বাছাই করেনি। যে মেয়ে নিজের কাছের মানুষকে আগলে রাখার চেষ্টা করতে পারে, সে নিঃসন্দেহে ভালো স্ত্রী হতে পারে। দোয়া করি তোমরা সুখী হও। আপনি কি বাচ্চার কথা শুনে মেনে নিলেন নাকি? রেশমি হেসে বলল, আই নো ইউ আর নট প্রেগন্যান্ট, ইউ আর স্টিল ভার্জিন। নিশু লজ্জা পেয়ে বলল, কি করে বুঝলেন? তোমার মতো মেয়েরা শুধু মুখে মুখে দুষ্টুমি করতে পারে, কাজের বেলায় তেমন নয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আহু তোমাকে কাছে টানতে ভয় না পেলেও তুমি আহুর কাছে যেতে ভয়ানক ভয় পাও। অ্যাম আই রাইট? নিশু মাথা নিচু করে বলল, বিয়ের আগে ওসব ঠিক না। রেশমি হেসে বলল, চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আহু হা হয়ে আছে। নিশু আহুকে ধাক্কা দিয়ে বলল, ওই পাগল, ফ্ল্যাশব্যাক শেষ। তুমি কেন ঘুরে আছো? নিশু তোমাদের কথা শুনে মাথা ঘোরাচ্ছে কেন? তুমি তো দেখি সাংঘাতিক মেয়ে। সেটা কি তুমি নতুন জানো নাকি? হ্যাঁ জানি। নিশু, সত্যি কি তোমার পিঠের ডান পাশে আর নাভির নিচে 2টো তিল আছে? কেন একটু দেখি। আহু, একদম অসভ্যতামি করবা না, চলো বড়দের কাছে। আহু মেকি রাগ দেখিয়ে বলল, থাক, দেখানো লাগবে না। নিশু মৃদু হেসে আহুর চুল এলোমেলো করে আহুর গালে একটা চুমু খেয়েই রুম থেকে পালিয়ে গেল। আহু হাসতে হাসতে বলল, পাগলি একটা। সামনের মাসে 26 তারিখ আহু আর নিশুর বিয়ের তারিখ নির্ধারিত হলো। আর তার ঠিক 1 মাস পর অনু আর নিশাদের বিয়ের তারিখ ঠিক হলো। নিশাদ অনুকে অনেক আগে থেকে পছন্দ করত, কিন্তু বলার সাহস ছিল না। অনুকে ভালো লাগার সবচেয়ে বড় কারণ ছিল অনু নিশুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। যদিও অনু জানত না নিশাদের বিয়ে নিয়ে এমন উদ্ভট শর্ত আছে, কিন্তু যখন থেকে নিশুর সাথে অনুর পরিচয়, তখন থেকেই নিশুর দুষ্টুমিগুলো অনুর খুব ভালো লাগতো। সেজন্য অনু নিশুকে খুব ভালোবাসত। আর সে ভালোবাসা দেখেই নিশাদের মনে অনুর প্রতি ভালো লাগা তৈরি। আর ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়, কিন্তু বলার মতো সাহস নিশাদ বা অনু কেউই করতে পারেনি। যে সমস্যার সমাধান নিশু করে নিয়েছিল। নিশু বুঝতে পারছিল এই অকর্মার ঢেকে দুটো কোনো কাজের না, তাই বড়দের বলে দুজনের 4 হাত এক করে দিল। বাড়ির পরিবেশ খুব হাসি খুশিময়। হাসি খুশি যেন গরম জিলাপি ভাজার গন্ধের মতো সারা বাড়িতে মোমো করছিল। কিন্তু কথায় আছে, অতি হাসি কান্নার কারণ হয়।
গত 5 ঘন্টা যাবৎ আহুর বাড়ি থেকে শুরু করে নিশুদের বাড়ির সবাই হন্যে হয়ে নিশুকে খুঁজছে। সকালে নিশুদের রাস্তার মোড় থেকে নাকি কিছু ছেলে নিশুকে কিডন্যাপ করেছে। সে থেকে বাড়ির সবাই পাগলের মতো সব জায়গায় নিশুকে খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর, রেশমির অনেক চেষ্টার পর নিশুর লোকেশন ট্রেস করা গেছে। পুলিশ বাহিনী সহ সবাই সেখানে উপস্থিত হলো। লোকেশন ট্রেস করে জায়গা মতো পৌঁছাতে প্রায় ঘণ্টাখানিকের মতো লাগলো। একটা বড় বাংলো বাড়ি। পুলিশ বাড়িটাকে পুরো চারপাশে আটক করে ভেতরে ঢুকে সামনে দুটো ছেলেকে দেখতে পেল। তাদের আটক করে জিজ্ঞাসা করলো নিশু কোথায়। তারা পুলিশের ভয়ে বলল দোতলায়। আহু নিশাদ পুলিশের অপেক্ষা না করে আগে দোতলায় উঠে ঘরগুলো চেক করতে লাগলো। আহু একটা দরজা খুলতে দেখলো ভেতরে চেয়ারের সাথে নিশু বাঁধা। নিশু দরজা খোলার শব্দে আহুর দিকে এক নজর তাকিয়ে লজ্জায় চোখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। আহু নিশুর দিকে তাকাতে দেখলো ব্লাউজটা কাঁধের কাছ থেকে ছেঁড়া, ভেতরে টপস দেখা যাচ্ছে। পরনের শাড়িটা নেই, শুধু ব্লাউজ আর পেটিকোট পরে থাকার কারণে পেট নাভি দেখা যাচ্ছে। গালে চরের দাগ। পরপর বেশ কয়েকবার চড় মারলে ঠিক যেমন দাগ বসে পড়ে তেমন দাগ বসে গেছে গালে। চুলের খোপায় পড়া রজনীগন্ধা আর গোলাপের ফুলের খোপা মালার ফুলগুলো ছিঁড়ে এলোমেলো হয়ে গেছে। আহুর কল্পনায় ছিল না ও কোনোদিন নিশুকে এমনভাবে দেখবে। নিশু সে নিচের দিকে তাকিয়ে আছে। এত শক্ত প্রকৃতির নিশুর আজ নিজেকে মেয়ে বলে পরাজিত মনে হচ্ছে। মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলছে। আজ নিশুর চোখের জলের রং দেখতে স্বচ্ছ হলেও ওগুলো চোখের জল নয়, বরং হৃদয়ে খরিত লাল রক্ত। এত বছর যাবৎ যে সবসময় মেয়েদের সম্মানহানি হবার হাত থেকে তাদের বাঁচিয়েছে, আজ সে নিজেই চরম লাঞ্ছিত হলো। সত্যি আজ নিশুর জন্য বড্ড লজ্জার দিন। অন্যদের যে রক্ষা করতে পারত সে নিজেকে রক্ষা করতে কি তবে ব্যর্থ হলো? আহু নিশুর কাছে এসে হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। নিশুর মনে মনে ভেবে রেখেছে আজ থেকে আর ও আহুর দিকে তাকাবে না। তাকানোর মতো দৃষ্টি নিশু হয়তো হারিয়ে ফেলেছে। আহু নিশুর হাত ধরে বলল, নিশু আমার দিকে তাকাও। নিশু আহুর দিকে না তাকিয়ে বসা অবস্থায় আহুকে জড়িয়ে ধরে বলল, সরি আহু, সরি। তোমার জন্য আজ নিশু থেকে তোমার লক্ষ্মী নিশুর মতো সেজেছিলাম, কিন্তু তোমাকে দেখাতে পারিনি, সরি। আহু নিশুকে জড়িয়ে রইল। কাঁদছে দুজন, কিন্তু শব্দহীন বোবা কান্না ওদের। রক্তক্ষরণ দুজনের মনে হচ্ছে, কিন্তু সেটা অদৃশ্য। বাইরের কেউ তা দেখতে পারবে না। এই রক্তক্ষরণের যন্ত্রণা শুধু এরা দুজনেই বুঝতে পারবে, অন্য কেউ নয়। একটু সময়ের মধ্যে নিশাদ, রেশমি, পুলিশ সহ বাকি সবাই রুমে হাজির হলো। নিশাদ নিজের বোনকে অমন অবস্থা দেখে পাথরের মতো জমে গেল। পৃথিবীতে কোনো ভাইয়ের কাছে এর থেকে বিভৎস দৃশ্য আর হয়তো হতে পারে না। নিজের বোনকে অর্ধনগ্ন দেখার থেকে কষ্টকর আর লজ্জাজনক কোনো মুহূর্ত হয়তো কোনো ভাইয়ের কাছে নেই। রেশমি চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতেই এক কর্নারে নিশুর শাড়িটা দেখতে পেল। তিনি শাড়িটা এনে নিশুর কাছে দাঁড়িয়ে বলল, আহু তোরা সবাই বাইরে দাঁড়া, আমি নিশুকে শাড়িটা পরিয়ে নিয়ে আসছি। আহুর কানে কারো কথা যাচ্ছে না। ও তো নিশুকে নিজের মাঝে আঁকড়ে ধরে রেখেছে। রেশমি আহুর গালে হাত দিয়ে বলল, বাবা সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। নিশুর কিডন্যাপ হওয়ার 7 দিন পর। আগের মতো স্বাভাবিক নেই নিশু। সবসময় নিজেকে রুমে বন্দি করে রাখে, কারোর সাথে কথা বলে না। যে মেয়ে 2 ঘন্টা ঠিকমতো এক জায়গায় স্থির থাকতো না, সে সারাদিন রুমে বসে থাকে। নিজের ভাই থেকে শুরু করে কারোর সাথে কথা বলে না। নিশাদের নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয়। নিজের বোনকে রক্ষা করতে না পেরে ভাইয়ের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আহু রোজ দেখা করতে এসে ফিরে যায়। রোজ নিশুদের বাড়িতে এসে নিশু রুমের দরজার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। নিশু দরজার অপর পাশে বসে থাকে। আহু কথা বলে নিশু শোনে, কিন্তু উত্তর নিশু দেয় না। চুপ করে শোনে আর নীরব কান্না করে। আহু দরজার ওপাশে কান পেতে থাকা নিশুর অস্বস্তি অনুভব করে। আজও আহু নিশু রুমের দরজার কাছে বসে রয়েছে। নিশু ঠিক দরজার অপর পাশে দরজার সাথে কান লাগিয়ে শুনছে আহু কি বলে। আহু দরজার কাছে গিয়ে বলল, নিশু। নিশু নিশ্চুপ। নিশু তখনও নিশ্চুপ। নিশু আজ তো একটু কথা বলো। গত 7 দিনে তুমি আমার সাথে একটু কথা বলোনি, আজ একটু বলো প্লিজ। তোমার কণ্ঠ না শুনে শান্তি পাচ্ছি না। নিশু নিঃশব্দে কাঁদছে। নিশু তোমার মনে আছে 4 মাস আগে তুমি একটা মেয়েকে হসপিটালে দেখতে গিয়েছিলে? মেয়েটা সুইসাইড করতে চেয়েছিল, কারণ মেয়েটাকে কেউ রেপ করেছে। তুমি মেয়েটাকে বুঝিয়েছিলে জোর করে ছুঁয়ে দিলেই কোড নষ্ট হয়ে যায় না। মেয়েরা অত সস্তার বস্তু নয় যে জোর করে ছুঁয়ে দিলে নষ্ট হয়ে যাবে। তুমি তখন মেয়েটাকে সমীকরণের মিশ্রণ নামক একটা বই পড়তে দিয়েছিলে, যেখানে একটা গল্প ছিল। আবহমান তুমি বলেছিলে গল্পটার নায়ক মেহেদির মতো ছেলে হয় না। আমি গল্পের নায়ক মেহেদির মতো হতে চাই না, শুধু ওর মতো প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই। নিশু গল্পের রুষা, কিন্তু ধর্ষিত হবার পরও নিজের মনোবল অটুট রেখেছিল। তবে তুমি আমাদের নিশু হয়ে কেন পারছো না? তুমি তো ধর্ষিতা নও, তোমাকে ওরা শুধু তুলে নিয়ে গিয়েছিল। এছাড়া তো তোমার কোনো ক্ষতি হয়নি। নিশু প্লিজ একবার আমার মুখোমুখি হও, আমি তোমায় কিছু বলতে চাই। নিশু দরজা খুলে আহুর পাশে বসলো। আমার সাথে ওরা ঠিক কি করেছে শুনবে তুমি? আসো ভেতরে।
এলাকার সবার মতে নিশুর ধর্ষণ হয়েছে, কিন্তু যেটা পুরোপুরি ঠিক না। নিশুর ধর্ষণ হয়নি, শুধু অপহরণ করা হয়েছিল। নিশুকে ওদের এলাকার কমিশনারের ছেলে সাকি তুলে নিয়ে গিয়েছিল, কারণ নিশু সাকিকে একবার সর্বসম্মুখে অপমান করেছিল। নিশু সেদিন সাকিকে অপমান করে ভুল কিছু করেনি। সাকি সেদিন একটা মেয়ের সাথে খুব নোংরামি করেছিল, আর নিশু সেটার প্রতিবাদ করেছিল মাত্র। সেই রাগটা মেটাতেই সাকি নিশুকে কিডন্যাপ করেছিল, কিন্তু ওরা নিশুর সাথে তেমন কিছুই করতে পারেনি। সাকি এবং সাকির দুই বন্ধু জাহিদ এবং উজ্জ্বল এর বলা অনুসারে ওরা নিশুকে সকালে নিশুদের এলাকা থেকে কিডন্যাপ করে বাংলোতে আনে ঠিকই, কিন্তু তখনই সাকির বাবা জরুরি কাজে 3 জনকে ডেকে পাঠায়, যার ফলে ওরা নিশুকে অজ্ঞান অবস্থায় বেঁধে রেখে নিজেদের কাজে গিয়েছিল। দুপুরের পর ফিরে সাকি নিশুর কাছে যায়, কিন্তু তখন আবার সাকির বাবা সাকিকে ফোন দেয় ওর দাদা নাকি মারা গেছে। সাকির দাদা মারা যাবার কথা শুনে সাকি চলে যায়, আর জাহিদ উজ্জ্বলকে রেখে যায় নিশুকে পাহারা দিতে, আর ওদের বলে যায় ওর আগে যেন নিশুকে কেউ স্পর্শ না করে। জাহিদ আর উজ্জ্বল সাকিকে ভীষণ ভয় পায়, তাই সাকির কথার অবাধ্য হয়নি। সাকি আবার ফিরে আসার আগেই পুলিশ সেখানে যায় আর নিশুকে উদ্ধার করে। পরের দিন সাকিকে আটক করা হয়েছে। কিডন্যাপিং ও অ্যাটেম্প টু রেপ করার অপরাধে মামলা করা হয়েছে ওদের নামে। বিচার কার্য কি হয় দেখা যাক। আজ নিশু আহুর সাথে নিজের বিয়ে ভেঙে দিয়েছে। সাকিকে পুলিশ আটক করার পর আহু আর নিশাদ থানায় গিয়েছিল। থানায় গিয়ে পুলিশকে বলল 10 মিনিটের জন্য সাকিদের সাথে ওদের দুজনকে জেলে ঢুকিয়ে দিতে, কিন্তু পুলিশ এমনটা কখনোই করবে না। রেশমি, নিশাদ আর আহুকে অনেকভাবে বুঝিয়ে বাড়ি পাঠায়। আজ যদি নিশুকে সবাই ফিরে পেয়ে থাকে, তবে সেটা একমাত্র রেশমির কারণে। রেশমি বহু বছর পুলিশ হিসেবে দেশ সেবায় নিয়োজিত থাকায় ও জানে কখন কি ব্যবস্থা নেওয়া দরকার। সেদিন রেশমির বুদ্ধি চড়ে নিশুর খোঁজ করা সম্ভব হয়েছিল, নয়তো হয়তো নিশু নামের মেয়েটার সাথে খুব বাজে কিছু হয়ে যেত। নিশু রুম থেকে বের হয়ে আহু চুপচাপ নিজের বাড়ি চলে গেল। কারোর সাথে কোনো রকমের কথা বলল না, এমনকি যাবার পর 2 দিন নিশুর সাথে কোনো কথা বলল না। নিশু আহুর বাবাকে ফোন দিয়ে বিয়েটা ভেঙে দিল। তিনি কারণ জানতে চাইলে নিশু কিছুই বলল না। নিশু বিয়ে ভেঙে দিয়েছে শুনেও আহু চুপ ছিল। নিশুর বাড়ির লোক নিশুকে বোঝাচ্ছিল, কিন্তু নিশুর এক কথা, ও কাউকে বিয়ে করবে না। আজ সকালে নিশুর সাথে দেখা করতে অনু আসলো। প্রথমে নিশাদের রুমে গেল। সেখানে গিয়ে দেখল নিশাদ আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। হাতের জ্বলন্ত সিগারেটটা নিজে নিজে জ্বলতে জ্বলতে আঙুল ছুঁয়ে দিচ্ছে, কিন্তু নিশাদের নিজের আঙুলে জ্বালা পোড়ায় কোনো ভ্রুক্ষেপ নেই। অনু নিশাদের হাত থেকে সিগারেটটা ফেলে পাশে থাকা গ্লাসে নিশাদের আঙুলটা চুবিয়ে বলল, খেয়াল কোথায় তোমার? আঙুল যে পুড়িয়ে ছাই করে দিচ্ছ। জ্বালানি অনুভব হচ্ছে না নাকি? মনের জ্বালানির কাছে এ জ্বালানি কিছুই না। একটা দীর্ঘশ্বাস ফেলে অনু নিশাদের কাঁধে হাত দিয়ে বিছানায় বসালো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট নিশাদের আঙুলে লাগাতে লাগাতে বলল, হাত পোড়ালে বুঝি মন পোড়ানোর কষ্ট কমবে? যদি কমে, নিজেকে কষ্ট দিলে কখনো মনের কষ্ট কমে না। তবে কি করব অনু? আমার ছোট্ট বোনটাকে ওভাবে দেখে আমার কেমন লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। অনু নিশাদের হাত দুটো ধরে বলল, নিশু তোমার একার না, আমারও বোন। নিশাদ বসা অবস্থায় অনুর কোমর জড়িয়ে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, আমি কিছু বুঝতে পারছি না অনু, আমার নিশুকে আমি এভাবে দেখতে পারছি না। অনু নিশাদের চুলে হাত বুলাতে বুলাতে নিশাদের মাথায় চুমু এঁকে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমাদের নিশু আবার আগের মতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ অনু এভাবে নিশাদকে জড়িয়ে রাখলো। নিশাদ অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, অনু, নিশু নিজের কোনো কথা তোমার কাছে লুকায় না। আমি ভাই, তাই হয়তো বলতে লজ্জা পাচ্ছে। তুমি জিজ্ঞেস করে দেখো আহুর সাথে ওর কি সমস্যা হয়েছে, ওভাবে বিয়ে কেন ভাঙলো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা। বেশ খানিক সময় অনু নিশুকে বোঝালো ওসব ঘটনা ভুলে যেতে, এভাবে নির্জীব না হয়ে আগের নিশু হয়ে যেতে। নিশু শুধু অনুর কথার প্রত্যুত্তরে হুঁহা জবাব দিল। অনু নিশুকে বিভিন্ন ভেঙে পড়া মানুষ যারা কিনা ঘুরে দাঁড়িয়েছে তাদের কথা শোনাচ্ছিল, আর বলছিল তারা যদি ঘুরে দাঁড়াতে পারে তবে তুমি নিশু কেন পারবে না? নিশু তাচ্ছিল হাসি দিয়ে বলল, অনু আপু, আমরা সবসময় অপরকে উপদেশ দিই, তাদের বড় বড় মহান ব্যক্তিদের বাণী শোনাই। বিভিন্ন মানুষ যারা কিনা ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছে তাদের বাণী শোনাই, কিন্তু অনু আপু, ওসব বাণী বই পুস্তকে খাটে, বাস্তব জীবনে নয়। হয়তো ওসব বাণী অপরকে শোনানো খুব সহজ, কিন্তু নিজের বেলায় প্রয়োগ করা খুব কঠিন। এখন তো আমার সেসব মেয়েদের কথা মনে করে হাসি পাচ্ছে, যাদের কিনা একসময় আমি বড় বড় কথা বলে ঘুরে দাঁড়াতে বলতাম। তাদের অবস্থা দেখে তখন কত কষ্ট হতো, কিন্তু তাদের ভেতরে ঝড় বোঝার মতো সামর্থ্য আমার ছিল না।
শুধু আমি কেন, পৃথিবীতে কেউই অন্যের মনের ঝড় বুঝতে পারে না, শুধু একটু বোঝার ভান করে মাত্র। আমার সাথে ঘটার পর আমি বুঝতে পারছি মেয়েগুলোর মনের অবস্থা কি হয়েছিল। তুমি বুঝতে পারবে না অনু আপু। তারা কি তোর বলা মোটিভেশনাল কথা শুনে একটু মোটিভেট হয়নি? একজনে কি ঘুরে দাঁড়ায়নি তাদের জীবনে? হ্যাঁ দাঁড়িয়েছে, প্রায় 70% দাঁড়িয়েছে। তাহলে কিন্তু 30% দাঁড়াতে পারেনি, আর আমি বোধহয় ওই 30%-এ পড়েছি। নিশুর এমন কথা শুনে অনু একটু রাগ করে বলল, বাজে কথা বলিস না নিশু, এসব ন্যাকামি কথায় আমাদের নিশুকে মানায় না। আর তুই আহুকে কি বলছিস? তোর এখানে থেকে যাবার পর থেকে ও কারোর সাথে কথা বলেনি, ঘর থেকে বের হয়নি। কি হয়েছে তোদের মাঝে? ওকে সত্যিটা বলে দিয়েছি। কি সত্যি? এই যে আমার রেপ হয়নি, তবে রেপের থেকে কম কিছু হয়নি। মানে রেপ বলতে তোমরা বোঝো ভার্জিনিটি চলে যাওয়া। হ্যাঁ আমি এখনও ভার্জিন, তবে মলেস্ট বা রেপ বলতে শুধু ভার্জিনিটি চলে যাওয়াকে বোঝায় না, অনেক কিছু বোঝায় আপু, অনেক কিছু। মানে সাকি সেদিন আমার সারা শরীর স্পর্শ করেছে, নোংরা নোংরা কথা বলেছে, আমার ঠোঁট ওর নোংরা ঠোঁট ছুঁয়েছে। বিশ্বাস করো আপু, তারপর থেকে নিজের শরীরটাকে ঘৃণা লাগে। মনে হয় শরীরের যেখানে যেখানে স্পর্শ করেছে ও সেখানটা কেটে ফেলি, কিন্তু পারি না। মানসিকভাবে ও প্রতি সেকেন্ড টর্চার করছে আমায়। ওর বিচ্ছিরি হাসি, নোংরা কথা, অশ্লীল স্পর্শ সব প্রতিনিয়ত আমার মনে মাথায় ঘুরছে, আর আমি প্রতিনিয়ত নিজেকে ধর্ষিতার মতো লাগছে। আমি আহুকে এটাই বলেছিলাম যে মেয়েকে তুমি 4 বছরের অধিক সময় ভালোবাসতে, তার সাথে সম্পর্কে থেকেও তাকে ছুঁয়ে দিতে পারোনি। সে মেয়ের সারা শরীর একটা কুকুর ছুঁয়ে দিয়েছে। পারবে তুমি তেমন মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করতে? তার সাথে সারা জীবন কাটাতে গিয়ে এটা তো মনে হবে না তোমার আগে তাকে অন্য কেউ ছুঁয়েছে? তো আহু কি বলেছে? কোনো কথা বলেনি, কতক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে। কি? হ্যাঁ আপু বললাম না, বড় বড় ডায়লগ দেওয়া সোজা, কিন্তু কাজে খাটানো সহজ নয়। তোর কি মনে হয় আহু তাদের দলে? না, আমার আহু তাদের দলে না। আমি জানি ও ফিরবে, কিন্তু আমি চাই না ও ফিরুক। পরিস্থিতি বর্তমানে আমাদের পক্ষে না, পরিস্থিতি মাইফুট। এসব ফিল্মি ডায়লগ মারা বন্ধ কর নিশু, আর আহুকে এক্ষুনি ফোন কর। সরি আপু, সম্ভব নয়। আমি আহুর বাবাকে ফোন করে বলে দিয়েছি বিয়ে হবে না। তো তুই বিয়ে ভেঙেছিস, অন্য কেউ তোর সাথে একমত না। সবাই চায় বিয়েটা হোক। বিয়ে জীবনের একমাত্র লক্ষ্য নয় আপু, জীবনে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, তবে করিস না বিয়ে বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগো। তাও ঘর বন্দি হয়ে থাকিস না আপু, প্লিজ এসব কথা বলো না, ভালো লাগছে না। তুমি যাও, ভাইয়ার সাথে গল্প করো, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। অনু আর কোনো কথা বলল না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। অনু বের হওয়া মাত্র নিশাত অনুকে বলল, কি হলো, কিছু বলেছে ও? কি? নিশাত ওকে কিছুদিন সময় দেওয়া দরকার। একটা ভয়ানক ঝড় গেছে মেয়েটার ওপর, সেটা থেকে ওকে আগে নিজেকে গুছিয়ে উঠতে দাও, আগে নিজেকে বুঝতে দাও। কিন্তু অনু, এভাবে একা একা রুম বন্ধ থাকা কোনো সলিউশন নয়। তা জানি, তবে ওকে কোনো মোটিভেশনাল বাণী দিয়ে কোনো লাভ হবে না, কারণ নিজেই মোটিভেশন দেওয়ার রানী। তবে কি করব? চলো নিশু স্টাইলে কিছু করি। মানে নিশু বলে না, মানুষকে শিক্ষা হোক বা মোটিভেশন, দুটোই তাকে দিয়ে দেওয়াতে হয় যাকে সে ভয় পায়। নিশু কাকে ভয় পায়? উল্টো পুরো এলাকা, আত্মীয় স্বজন ওকে জমের মতো ভয় পায়। অনু হেসে বলল, নিশু একমাত্র রেশমি আন্টিকে ভয় পায়। দেখা যাক সে কি করতে পারে। সে কি রাজি হবে? আলবাত হবে। রেশমি বসে আছে নিশুর ঠিক সামনে, একটা বড় পার্কের মাঠের মধ্যখানে মুখোমুখি বসে আছে দুজন। রেশমির হাতে বড় একটা ডান্ডা। রেশমি ডান্ডাটা নাড়াতে নাড়াতে বলল, অন ডিউটি থাকাকালীন বহু আসামিকে ডান্ডা মেরে ঠান্ডা করেছি, আর তোমার মতো পুচকে মেয়েকে পারবো না? যে মেয়ে কিনা আমাকে ব্যাংক টিকটিকি ইঁদুরের ভয় দেখিয়েছিল, ব্যাংকে বসে 3rd 4 পেপার বুঝিয়েছে। তোমার নামে তো ইফটিজিং কেস করা দরকার। মেয়ে হয়ে মেয়েদের টিজ করো কেন? ছেলেরা কি দোষ করেছে? জানো তোমার বয়সে আমি কত ছেলেকে টিজ করেছি? নিশুর চোখ বড় বড় করে রেশমির দিকে তাকালো। রেশমি বলল, ওভাবে তাকেও না, সত্যি সত্যি টিজ করেছি। শুনবে কি কি করেছি? নিশু মাথা কাত করে সম্মতি দিল। তিনি আয়েশ করে ঘাসের উপর বসে বলা শুরু করলো, কলেজে যাবার পথে এলাকার ছেলেদের গায়ে বেলুনে পানি ভর্তি করে তা ছুঁড়ে মারতাম, সাইকেলের হাওয়া বের করে দিতাম, বেশি তেড়িবেড়ি করলে চাকা সহ খুলে নিয়ে আসতাম। একবার নদীর পাড়ে ঘুরতে গেলাম, দেখলাম আমাদের কলেজের কিছু ছেলে জামা কাপড় খুলে আধা ন্যাংটা হয়ে গোসল করছে। বাস ওদের কাপড় চোপড় চুরি করে এনে পুরাতন কাপড়ের দোকানে 3 ভাগের 1 ভাগ দামে বিক্রি করে দিয়েছিলাম। নিশু রেশমির কথা শুনে হা হা করে হেসে লুটিয়ে পড়ে বলল, আন্টি আপনি তো আমার থেকে বড় পাজি ছিলেন। রেশমি বলল, জানো তোমার মধ্যে সবচেয়ে কোন গুণটা বেশি ভালো লাগে আমার? কি? তুমি নিজের স্বকীয়তা বজায় রাখো, নিজ সত্তায় স্থির থাকতে জানো তুমি, কিন্তু বর্তমানে তুমি নিজ সত্তা হারাতে বসছো। আন্টি আমার এখন সবকিছু বিষাদময় লাগে। সামান্য একটা ঘটনা এমন হলে তাহলে আমার মতন যন্ত্রণা পেলে কেমন করতে? তবে তো তুমি বৈরাগী বা বনবাসী হতে। আমার মতো যন্ত্রণা মানে? আন্টি আপনার সাথে কি আমার মতো কোনো ঘটনা ঘটেছিল? এমন নয়, তবে মানসিক প্রেশার তোমার মতো ছিল। আন্টি আমাকে বলা যাবে? এক শর্তে। কি? এই ঘটনা তুমি ছাড়া তৃতীয় কেউ জানবে না, এমনকি আহুও না।
ওকে ডান। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রেশমি বলল, জানো আমি বিয়ে করিনি কেন? হ্যাঁ, দেশ সেবা করবেন বলে। মৃদু হেসে রেশমি বলল, তেমন কিছু না। আমার সাথে বহু মহিলা আছে যারা সংসার সামলেও চাকরি করছে, দেশ সেবা করছে। তবে বিয়ে কেন করেননি? ছ্যাঁকা খেয়েছিলাম। কি? হ্যাঁ, একজনকে ভালোবাসতাম, তাকে পাইনি বলে বিয়ের কথা আর চিন্তা করিনি। কেন জানি মনে হতো তার স্থান অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। কে সে? রিমনের বাবা। মানে আপনার বোনের স্বামী? হ্যাঁ, কিন্তু কিভাবে কি? পুরো ঘটনা বলুন না প্লিজ। হ্যাঁ বলছি। আমার বড় বোন রোজিনা আর আমি মাত্র 20 মাসের ছোট বড় ছিলাম। একই সাথে একই ক্লাসে দুজন পড়তাম। বড় আপু ছিল প্রচণ্ড শান্ত মেয়ে, আর আমাকে তো দেখোই কেমন। আমাদের দুজনকে মাইনুল স্যার মানে রিমনের বাবা বাসায় এসে পড়াতেন। তখনই আমি স্যারের প্রেমে পড়ে যাই। স্যারের বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ভালো ছিল। তারা দুজন মিলে বড় আপা আর স্যারের বিয়ে ঠিক করে ফেলে। আমার তখন দম বন্ধ করা অবস্থা হয়েছিল। না পারছিলাম বাবাকে বলতে, না স্যারকে। তাদের বিয়ে হবার 2 দিন আগে অনেক সাহস করে স্যারকে নিজের কথা বলেছিলাম। স্যার শুনে কিছুক্ষণ গম্ভীর থেকে বলেছিল, রেশমি, তোমাদের 2 বোনকে আমি কখনো সে নজরে দেখিনি। তবুও বাবা যখন রোজিনার সাথে বিয়ে ঠিক করলো তখন না করিনি। তুমি এখন না বলে আরও আগে বললে হয়তো তোমার বা আমার পরিবারকে কিছু বলা যেত, যেটা এখন সম্ভব নয়। তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবে আশা করি। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তোমাকে এ বিষয়ে বোঝানোর প্রয়োজন আছে বলে মনে করি না। আমি অনেক হতাশ হয়ে পড়েছিলাম। স্যারকে বলেছিলাম, আমি জানি এখন কিছু হবার নয়। আমি শুধু চাই আপনি একবার আমায় ছুঁয়ে দিন। আপনার আগে যেন আমায় কেউ স্পর্শ করতে না পারে। আপনার প্রথম স্পর্শ আমার স্বর্গীয় পাওয়া হবে। স্যার আমার মাথায় হাত রেখে মৃদু হেসে বলেছিলেন, বয়সটা আবেগের, তাই আবেগী কথা বলছো। যখন আবেগটা কেটে যাবে তখন এই স্পর্শ অভিশাপ মনে হবে। যাও, বাড়ি যাও। আমি স্যারের কথা শুনিনি। ঝড়ের গতিতে স্যারকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদেছিলাম। স্বার্থপরের মতো বলেছিলাম, চলুন দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ জানবে না। স্যার সেদিন আমার মাথায় চুমু এঁকে বলেছিল, ছুঁয়ে দিলাম তোমায়। এর বেশি স্পর্শ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলতে পারবো না। স্যার সেদিন চলে গেলেন। আমি শুধু কেঁদেছিলাম। সত্যি সেদিন আবেগী হয়ে পড়েছিলাম। নয়তো স্বার্থপরের মতো নিজের বোনের ঘর ভাঙার কথা বলতে পারতাম না। লজ্জায় সেদিনের পর স্যারের সামনে সহজে যেতাম না। ভুলবশত তার সাথে দেখা হলেও কথা বলতাম না। বড় আপু আর স্যারের সংসার সুখে চলছিল। বিয়ের 2 বছর পর আপু কনসিভ করে। আমি তখন সিভিল সার্ভিসের ট্রেনিং নিচ্ছিলাম। বাসা থেকে বিয়ের কথা বললেও আমি না করে দিতাম। মনে মনে পণ করেছিলাম, যে মন স্যার ছুঁয়েছে সে মনে অন্য কেউ কখনো স্থান পাবে না। আমার বয়স তখন আবেগের ছিল, কিন্তু সিদ্ধান্ত অটল ছিল। ট্রেনিং শেষে যেদিন বাড়ি ফিরছিলাম তখন পথে কিছু জটলা দেখে সেখানে গেলাম। গিয়ে দেখি স্যার অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। মন ওই মুহূর্তে থেমে গিয়েছিল, কিন্তু মাথা ঠিক কাজ করছিল না। স্যারকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তাররা বলল বাঁচানো সম্ভব নয়। স্যার শেষবারের মতো আমাকে কিছু বলেছিলেন। স্যার খুব ধীরে ধীরে আমাকে বললেন, রেশমি, আমার বিয়ের অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু কিছু। বাকিটা স্যার বলতে পারলেন না। তবে স্যারের এতটুকু কথায় এটা বুঝেছিলাম, সেদিন যখন স্যার আমার মাথায় চুমু খেয়েছিলেন সেদিন কেন তিনি কেঁদেছিলেন। তার কান্না করার কারণ জানতে পারলেও আজও জানতে পারেনি কেন তিনি আমাকে ভালোবাসা সত্ত্বেও আপুকে বিয়ে করল। এই প্রশ্নটার অঙ্কে বহু বছর যাবৎ মনের মধ্যে কষতে চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। এটা এমনই প্রশ্ন যার উত্তর আমি অন্য কারো কাছে জানতে চাইতে পারবো না। প্রত্যেকের জীবনে কিছু কিছু উত্তরহীন প্রশ্ন থাকে। আমার জীবনের এই প্রশ্নের উত্তরটাও পাওয়া সম্ভব না, কারণ প্রশ্নটা যার সে তো নেই। আর প্রশ্নটাই এমন যা অন্য কারো কাছে আমি জিজ্ঞেস করতেও পারবো না। তাই প্রশ্নটাকে প্রশ্ন হিসাবে রাখলাম এতগুলো বছর। কি মানসিক যন্ত্রণায় আর একাকিত্বে কাটিয়েছি তা কেবল আমি জানি। বন্ধুরা বলতো বিয়ে করে নে, কিন্তু আমি তো এমনই পণ করেছিলাম বিয়ে করব না। আর স্যার মৃত্যুর আগে যা বলল তাতে বিয়ে করার প্রশ্নই ওঠে না। স্যারের মৃত্যুর শোক আপু নিতে পারল না। রিমন জন্মের সময় মৃত্যু হলো তার। ভেবেছিলাম কোনো একদিন আপুকে স্যারের প্রশ্নটা করব, কিন্তু তা আর হলো না। আপু স্যার দুজনেই চলে গেলেন। আমার জন্য রেখে গেলেন প্রশ্ন। তবে তারা দুজনে আমাকে বেঁচে থাকার নতুন জ্যোতি দিয়ে গেলেন, আমার রিমনকে। আমার পরিবার বিয়ের জন্য কম চেষ্টা করেনি, কিন্তু রিমনের দিকে তাকালে মনে হতো ও আপুর নয়, আমার সন্তান। স্যার হয়তো কোনো কারণে আমাকে বিয়ে করতে পারেননি, তবে ভালো তো বেসেছিলেন। আর তার ভালোবাসার অংশ একটা রিমন। আমার বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট। বিয়ে না করলেও আমি আমার জীবনকে থামিয়ে রাখিনি। জীবনের সকল আনন্দ উপভোগ করেছি। হ্যাঁ, একটু ভেঙে পড়েছিলাম, তবে জীবনে উঠে দাঁড়িয়েছি। আবার হাসতে শিখেছি। ভালো থাকতে জানি আমি। জীবনটা কোনো বস্তু নয় যে কেউ নাড়া না দিলে স্থির থাকবে। জীবনটা সাগরের ঢেউয়ের মতো, একটা ঢেউ ভাঙবে, নতুন হাজারটা করবে। তেমনি কোনো ব্যক্তি বা ঘটনার জন্য জীবন থেমে থাকতে পারে না। জীবনকে সাগরের মতো গড়ো, যে বিশাল হবে, মহান হবে, নিজের মাঝে ঝড় তুফান হবে, কিন্তু
তারপর কিছুক্ষণ পর শান্ত হবে এবং সে সমুদ্রই থাকবে। সমুদ্রে ঝড় হবে বলে কি সে সমুদ্র থাকে না? হ্যাঁ, খানিক ঝড়ে সমুদ্রে কিছুটা এলোমেলো হয়, তবে কিছুক্ষণ পর ঠিক শীতল হয়। তোমার জীবনে একটা ঘটনায় তুমি থেমে গেছো, অথচ তোমার ভালোবাসার মানুষগুলো তোমার কাছে। আর আমার জীবন সংগ্রামে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি। পাশে হাত ধরে চলার মতো তেমন কাউকে পাইনি, তবুও জীবনটাকে স্থির রাখেনি। আর তোমার নিজের মানুষটা তোমার পাশে আছে। তাছাড়া তোমার পরিবার তোমার সবাইকে সাপোর্ট করে। তবে তোমার কি ভয় বলো? নিশু নিশ্চুপ। নিশু জীবনে অনেক মানুষই আসে যায়, কিন্তু আহুর মতো ভালোবেসে হাত ধরে রাখার মতো মানুষ সবাই হয় না। তুমি জানো, আমি প্রথমে তোমাদের বিয়ে ভেঙে দিতে চেয়েছিলাম। কেন? প্রথম দিন তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি সেই ব্যাংকের মেয়েটা। রাগ ছিল তোমার উপর খুব। প্রথম দিন কি করে চিনলেন? তুমি বোরকা পরা ছিলে, মুখে নেকাব বাঁধা ছিল, কিন্তু তোমার ভ্রু উপরের তিলটা ঠিকই দেখা যাচ্ছিল। তাই তো তোমাকে দেখে চিনে ফেলেছিলাম। বাড়ি গিয়ে আহুকে বললাম এই মেয়েকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আহুই আমায় বলেছিল তোমাকে কয়েকদিন দেখে যেন সিদ্ধান্ত নেই। তোমার প্রতি ওর ভরসা অটল। তারপর তোমাকে দেখলাম, জানলাম, বুঝলাম। তাতে যা মানলাম তুমি ঠিক আমার অতীত। আমিও তোমার মতো চঞ্চল ছিলাম। তোমার ভেতরে যেন নিজের ছায়াকে দেখলাম, যে হাসতে, হাসাতে, ভাঙতে, গড়তে, ভালোবাসতে সব জানে। তবে হ্যাঁ, তুমি যেমন পানির মতো মিথ্যা বলো, আমি তেমন পারি না। নিশু হাসলো। তোমার যে অভ্যাসগুলোকে সবাই খারাপ ভাবে, সেগুলোকে আহু ভালোবাসে, আর তুমি তাকে ছেড়ে দিচ্ছ। নিশু, জীবনের পথে তোমার অভ্যাসগুলোকে খারাপ বলার লোকের অভাব হয় না, কিন্তু সে অভ্যাসগুলোকে ভালোবেসে কেউ তোমাকে ভালোবাসতে চায়, তার মানে সে সত্যি তোমাকে চায়। আর তুমি শুধু তাকে ছেড়ে দিচ্ছ না, ছেড়ে দিচ্ছ নিজের জীবনটাকেও। নিশু, জীবনটা খুব ছোট, আর ছোট্ট জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মূল্যবান। সামান্য একটা ঘটনায় জীবনটাকে থামিয়ে রাখা বোকামি কিনা বলো? তাও তোমার মতো মেয়ের। তুমি তো অন্যের অনুপ্রেরণা। তুমি এমন ভেঙে পড়লে তোমার ভরসায় থাকা মানুষগুলোর কি হবে? তাহলে কি করব? রেশমি কিছুটা রাগ করে বলল, আমার মাথা করবে। গাধা যেন কোথাকার। এতক্ষণ কাকে কি বোঝালাম? সব ওয়েস্ট। ফুপু শাশুড়ি আম্মা গাধা না, গাধি হবে। আমি ফিমেল। রেশমি একটু দুষ্টুমি করে বলল, কি প্রমাণ তুমি ফিমেল? আপনার আহুর সাথে বিয়ে হবার 1 বছরের মধ্যে আপনাকে পাক্কা দাদি বানিয়ে দেব। রেশমি হাসলো। নিশু বলল, চলেন, ট্রিট দিবেন আমাকে। আমি কেন ট্রিট দেব? বারে, এতক্ষণ আপনার বকবকানি শুনলাম তাই? ওরে পাজি মেয়ে, একবার আমাদের বাসায় বউ হয়ে আসো, তখন বোঝাবো শাশুড়ি কাকে বলে। আমিও বোঝাবো বৌমা কাকে বলে। শাশুড়ি আম্মা, এমন অত্যাচার করব না যে ছেড়ে দে বা কেঁদে বাঁচি বলবেন। দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। নিশু বলল, আন্টি, এই ডান্ডাটা কেন নিয়ে আসছেন? ভাবছিলাম আমার কথা না শুনলে হয়তো তখন তোমাকে ডান্ডা মেরে বোঝাবো, কিন্তু তুমি বুঝতার, তাই ডান্ডার দরকার হয়নি। ডান্ডাটা আমাকে ধার দিবেন কেন? অনেকদিন কাউকে মারি না, বাড়ি ফেরার পথে কাউকে 2-1 খা দিয়ে দেব। বাড়ি এসেই নিশু ফ্রিজ খুলে পুডিং খুঁজছে, না পেয়ে চাচিকে বলল, চাচি পুডিং নেই? ছিল, কিন্তু সকালে টেবিলে রেখেছিলাম, তখন পাশের বাসার বিড়ালটা এসে মুখে দিয়েছে বলে ফেলে দিয়েছি। পাশের বাসার ওই কাইল্লা বিলাইটা? ওর তো আমি সেদিন কেক খেয়েছে, আজ পুডিং। কেমন লাগে বলো তো চাচি? আগের বার তো ওকে পা বেঁধে রোদে রেখেছিলাম, এবার গাছে ঝুলিয়ে ট্রিমার দিয়ে গায়ের সব পশম ফেলে ন্যাংটা করে দেব। লুচ্চা বিড়াল। নিশুর চাচি বলল, নিশু, ও তোর খাবার খেয়েছে, তাই ছোচা বিড়াল হবে। লুচ্চা বিড়াল কি করে হলো? না, ও শুধু ছোচা বিড়াল না, লুচ্চা বিড়ালও বটে। ওর চরিত্র খারাপ। কেন জানো? মন্টি আন্টিদের বিড়াল মিনির সাথে কমাস আগে অশ্লীল কাজ করেছে, যার ফলে মন্টি আন্টিদের অমন সাদা বিড়ালের পেটে ওর মতো কালা বিড়ালের বাচ্চা হয়েছে। ওই শালা মন্টি আন্টিকেও বিড়ালরে রেপ করেছে। ওর নামে রেপ কেস করা দরকার। মা, তুই থাম। শেষমেশ বিড়ালটার পেছনে পড়লি তো পড়বো না? আমার পুডিং খেয়েছে লুচ্চাটায়। ভাবছি ওর সাথে মন্টি আন্টিদের বিড়ালের বিয়ে দেব। বিড়ালের বিয়ে পরে দিস, আগে নিজের বিয়ে ঠিক কর। আহু আসছে অনেকক্ষণ, তোর রুমে বসে আছে। কখন আসছে? 8 ঘন্টার মতো। তুই যা, আমি তোর জন্য পুডিং বানাচ্ছি। ওকে, ক্যারামেল পুডিং বানাবে কিন্তু। আচ্ছা। নিশু রুমে ঢুকে দেখলো আহু ওর টেবিলে বসে একটা বই পড়ছে। নিশু একটা লম্বা শ্বাস নিল, তারপর আহুর কাঁধে হাত রেখে বলল, কখন এলে? আহু নিশুর প্রশ্নের জবাব না দিয়ে বলল, কোথায় ছিল এতক্ষণ? তোমার রেশমি ফুপির সাথে। কেন? আন্টি ডেকেছিল কিছু কথা বলার জন্য। ও। তারপর দুজনেই চুপ। নিশু এসিটা অন করে বিছানায় বসতে বসতে বলল, গরম লাগছে খুব আজ। তোমার গরম লাগছে না? আসলে নিশু ভেবে পাচ্ছে না কি বলবে, তাই এদিক ওদিকের কথা বলছে, কিন্তু আহু নিশ্চুপ। নিশু তা দেখে বলল, আচ্ছা তুমি বসো, আমি বরং ড্রেস বদলে আসি। নিশু দাঁড়াতেই আহুও দাঁড়িয়ে বলল, শোনো নিশু। আহু নিশুকে পুরোপুরিভাবে নিজের মাঝে আবদ্ধ করল। প্রথমে নিশু একটু চকিত হলেও পরক্ষণে নিজেও মিশে গেল আহুর মাঝে। দুজনের হৃদযন্ত্রের গতি বোধ হয় আগের থেকে 1000 গুণ বেড়ে গেছে অস্থিরতা। ভালোবাসাহীনতা পাচ্ছে মধুরতা। আহু বেশ খানিক সময় বাদে নিশুর মুখ নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, সেদিন কি বললে? অন্য একজন তোমায় নোংরাভাবে স্পর্শ করেছে, আমি তোমায় মেনে নিতে পারবো কিনা? নিশু, তুমি ভুলে গেলে আমি গত 4 বছরের বেশি সময়
অগণিতবার তোমাকে জড়িয়ে ধরেছি, স্পর্শ করেছি। হ্যাঁ, সেই ব্যক্তির স্পর্শ নোংরা ছিল, কিন্তু প্রথম স্পর্শ আমার ছিল, আর আমার স্পর্শে তো তোমার প্রতি শুধু পবিত্র ভালোবাসা নিও। দেখো, আজ আবার তোমাকে নিজের মাঝে আবদ্ধ করে তোমার পুরোটাই স্পর্শ করলাম। আজ সে নোংরা স্পর্শ তোমার শরীর থেকে আমি নিয়ে নিলাম, দিয়ে দিলাম আমার পবিত্র ভালোবাসার প্রলেপ। তোমার পুরোটাই এখন শুধু তোমার আহুর ভালোবাসার প্রচ্ছদ। তুমি এখন আমাতে আচ্ছন্ন। আহু নিশুর গালে, কপালে, চোখে ঠোঁট ছুঁয়ে বলল, আমার ঠোঁটের স্পর্শ দিয়ে সেই নোংরামি শুষে নিলাম। তুমি এখন আমার ভালোবাসায় ভালোবাসাময়ী। আর কারো স্পর্শ নেই তোমার শরীরে। তোমার শরীর, মন, আত্মায় এখন আমার বসবাস। তোমার শরীরের প্রতি বিন্দুতে এখন আমার বিচরণ। সারা জীবন আমার ছোঁয়াতে আচ্ছাদিত থাকবে তুমি। নিশুর গাল পেয়ে টুপটাপ জলধারা বর্ষিত হচ্ছে। নিশু চোখ মেলে আহুর দিকে তাকিয়ে নিজের আঙুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, গত 4 বছরে এখানে কখনো তোমার ছোঁয়া পাইনি। এটা কি জরুরি এখন? তুমিই তো বললে আমার পুরোটা জুড়ে তোমার বিচরণ। আমি এই মুহূর্ত থেকে আমার পুরোটাই তোমার বিচরণ চাই, তোমার অস্তিত্ব অনুভব করতে চাই। তুমি পাগলি নিশু। হ্যাঁ, তোমার ভালোবাসায় দাও না ছুঁয়ে আজ থেকে না হয় আমার পুরো নিঃশ্বাসে, রঞ্চে রঞ্চে তোমার অস্তিত্ব, তোমার বিচরণ অনুভব করি। নিশু আহুর গলা জড়িয়ে খানিকটা উঁচু হয়ে আহুর চোখে ভালোবাসার স্পর্শ দিল। নিশুর চোখ থেকে তখনও অশ্রু নামক নোনা তরল ঝরছে। আহু নিশুর গালে হাত দিয়ে প্রবল আবেগ, মায়া আর ভালোবাসায় নিশুর ঠোঁটকে ভালোবাসায় জড়ালো। এদিকে নিশু সাকিকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে। নিশাদ আহু তা দেখে হাত তালি দিচ্ছে। গতকাল বিকালে সাকিকে জামিনে বের করা হয়েছিল, আর আজ সকালে সে তার দুর্ভাগ্যক্রমে নিশুর সামনে পড়ে। ব্যাস, কাজ খতম। বাকি কাজ নিশু করেছে। মারতে মারতে ভর্তা বানাচ্ছে। সাকি আ করে চিল্লাচ্ছে। আশেপাশে কেউ কিছু বলার সাহস করছে না, কারণ সবাই জানে যে বলতে যাবে সে নিশুর হকি স্টিকের শিকার হবে। তাই চুপচাপ তামাশা দেখাকে শ্রেয় মনে করল সবাই। নিশাদ আহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছে আর হাততালি দিচ্ছে। পাশ থেকে একজন ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুজন ওই গুন্ডি মেয়েটাকে চেনেন? নিশাদ গর্ব করে বলল, আমার ছোট বোন। আহু হাততালি ছেড়ে শীষ বাজিয়ে বলল, আমার হবু স্ত্রী। লোকটার চোখ বড় বড় করে বলল, আপনার ছোট বোন আর আপনার হবু স্ত্রী ছেলেদেরকে পেটাচ্ছে, গুন্ডামি করছে, সেটা দেখে আপনাদের মজা লাগছে? আহু বলল, আরে আঙ্কেল, ওর এই গুন্ডামি দেখেই তো ওকে ভালোবেসেছি। নিশাদ বলল, ওকে মারামারি করা আমি শিখিয়েছি। লোকটা কিছুক্ষণ মাথায় হাত দিয়ে থেকে বলল, ভাবছি ডাক্তার ইউনুসের নোবেলটা চুরি করে আপনাদের দুজনকে দেব। আহু বলল, কেন? আপনাদের কার্যকলাপই তেমন। নিশাদ বলল, ধন্যবাদ, যান নোবেলটা নিয়ে আসুন। লোকটা মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহু নিশাদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমার নিশু ইজ ব্যাক। ইয়াস ব্রো। বেশ খানিক সময় যাবৎ নিশু শুধু সাকির পেছনে হকি স্টিক দিয়ে মারল। পুলিশ এসে ওকে থামালো। নিশুকে গ্রেপ্তার করতে পারল না রেশমির কারণে। রাস্তায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে সাকি। আহু সাকির পাশে বসে বলল, কিরে বাচ্চা হারামি, কেমন লাগছে? কিডন্যাপ করার লোক আর পেলি না, বেছে বেছে আমার নিশুকে কিডন্যাপ করলি, এখন মজা বোঝ। আহু গন্থ নেওয়ার ভঙ্গিতে নাক টেনে বলল, এই গন্থ আসছে কিসের রে? শালা মার খেয়ে হিসু করে দিলি নাকি? আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি। কমিশনারের ছেলে হয়ে রাস্তায় মেয়েদের হাতে মার খেয়ে হিসু করে দিলি? মান সম্মান সব মফিজদের বাড়ির বাথরুমে ফেলে এলি। সাকি ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সব কটাকে দেখে নিব, আর নিশুকে ছাড়বো না। ওকে। বাকিটা বলার আগে আহু সাকির নাক বরাবর খুশি মেরে বলল, নিশুকে কিছু করার জন্য তুই ঠিক থাকবে কিনা তার গ্যারান্টি কি? আজ রাতটা সুস্থভাবে কাটিয়ে দেখা। আমি নিশুর সামনে সবসময় সরল সেজে থাকি, কারণ নিশু আমাকে তেমন পছন্দ করে। বাকি আমাকে ভালো ছেলে ভাবার কোনো কারণ নেই। নিশুর থেকে দূরে থাকা তোর জন্য ফরজ, মনে রাখিস। আহু যাবার সময় সাকির পাছায় আরেকটা লাথি দিয়ে গেল। বেচারা ব্যথায় চিৎকার দিতে লাগলো। এদিকে নিশাদ অনুকে নিজের মাঝে জড়িয়ে নিয়ে বলল, অনু, আমি বাবা হব কবে? অনু কপট রাগ দেখিয়ে বলল, বিয়ের 15 দিন পর কোন গাধায় বাবা হতে পারে? তুমি কি আমাকে গাধা বললা? তো কি বলবো? বিয়ে হলো মাত্র 15 দিন, এর মধ্যে বাবাকে হয়। আর আজ তোমার ছোট বোনের বিয়ে, কোথায় তাকে নিয়ে ভাববে তা না করে নিজের বউকে রুমবন্দি করে বলছে আমি বাবা হব কবে? তো কি করব? বয়স তো কম হলো না। আমার বন্ধুরা প্রায় সবাই বাচ্চার বাবা হয়ে গেছে, শুধু আমিই কেবল বিয়ে করলাম। তাও ভালো, নিশুটা বুদ্ধি করে আমাদের বিয়ে আগে দিল, নয়তো আবার কোন কুফা লাগতো কে জানে। ওরে বুইরা বেটা, 1 বছর সময় তো দাও। 1 বছরের আগে তো বাবা হওয়ার সম্ভাবনা নাই। তুমি আমাকে বুইরা কেন বললা? বয়স তো মাত্র 30+। বেশি কথা না বলে চলো, বরযাত্রী আসার সময় হয়েছে। আমি নিশুর কাছে যাচ্ছি। আহুর রুমে আহুর বিছানার মধ্যখানে বধূ বেশে বসে আছে নিশু, পরনে লাল বেনারসি। গুন্ডি নিশুকে বধূ বেশে বেশ সুন্দর লাগছে দেখতে, যা কল্পনার বাইরে। নিশু নিজের চুরিতে আঙুল টানতে টানতে রিনঝিন শব্দের আবেশে হারিয়ে ভাবছে, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। 4.5 বছরের অপেক্ষার অবসান হলো। যখন কবুল বলেছিলাম তখন ভয় আর সুখের ছোঁয়া এসে মনকে ঘিরে ধরেছিল। আজ থেকে আহু আর আমি দুজন দুজনার। বহু প্রতীক্ষার অবসান হলো দুজনার। পুরো রুম জুড়ে গোলাপি আর নীল রং
তার হালকা আলোয় স্নিগ্ধতা মুড়ে দিয়েছে। এই আলোর কারণে নিশুর চুড়ি আর গায়ের গহনা ঝিকমিক করছে, ঠিক আলোকছটার মতো। নিশুর কানের হীরার নাকফুলটা বারবার চমক দিচ্ছে। এত ভারী শাড়ি গয়না পরেও নিশুর অস্বস্তি লাগছে না, বরং বেশ ভালো লাগছে। ভালো লাগছে আজ আহুর জন্য অপেক্ষা করতে। রুম স্প্রে আর হালকা বেলি ফুলের ঘ্রাণে মন মাতাল মাতাল করছে। কিছুক্ষণ পর আহু এলো। নিশুর মুখোমুখি বসে আঙুল দিয়ে নিশুর চুড়িতে টান দিল। হালকা টানে চুড়িগুলো রিনঝিন শব্দে নেচে উঠল। নিশু কিছুটা কেঁপে উঠল। আহু নিশুর আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে নিশু। হালকা গোলাপি আর নীল আলোয় তোমাকে নীল ঝিলে ফোটা গোলাপি পদ্মের মতো মায়াবী, নির্মল আর স্নিগ্ধ লাগছে। তোমার নাকের নাকফুলটা সকালবেলা সূর্য ওঠার আগে যে তারাটা দেখা যায় সেই শুকতারার মতো জ্বলজ্বল করছে, যা অপরূপভাবে চমকাচ্ছে। তোমার চুরি রিনঝিন শব্দ বৃষ্টির মতো ছন্দ তুলছে, আর তোমার খোঁপায় লাগানো বেলি ফুলগুলো আমায় মাদকের মতো টানছে। আজ তোমার পুরোটা জুড়ে মাদকতা বিরাজ করছে নিশু। নিশু লজ্জায় মাথা নিচু করে বলল, আহু আমার খুব ভয় করছে। আমার বাঘিনীর ভয় করছে? না, ঠিক ভয় না, তবে কেমন জানি লাগছে। প্রথম রাত তো তাই, পরে ঠিক হয়ে যাবে। আহুর কথা বলার স্টাইল প্রচণ্ড দুষ্ট ছিল। আহু ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো এখন হবে। চলো তোমাকে সুন্দর একটা জিনিস দেখাই। কি? পূর্ণিমার দুটো চাঁদ একসাথে দেখব। দুটো চাঁদ? হ্যাঁ, একটা আকাশের, আরেকটা আমার ঘরের। নিশু, নো ফিল্মি ডায়লগ আহু। আহু নিশুর হাত ধরে নিচে নামিয়ে নিয়ে বারান্দায় যাবে, তখন দরজায় টোকা বলল। আহু কপাল কুঁচকে চোখে মুখে বিরক্তি ভাব টেনে বলল, এ সময় কি আসলো? নিশুর নাক ফুলিয়ে বলল, আমি কি করে বলবো? দরজা খুলে দেখো। আহু দরজা খুলতে রেশমি আহুকে ঠেলে রুমে ঢুকে বলল, তোদের দুজনকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি নিশুর বিয়ের গিফট দিতে এলাম। নিশু মৃদু হেসে বলল, গিফট লাগবে না ফুপি, দোয়া করলে হবে। রেশমি হাসি দিয়ে নিশুর হাতে র্যাপিং পেপার দিয়ে সাজানো পরিপাটি সুন্দর একটা বক্স তুলে দিয়ে বলল, হ্যাপি ম্যারিড লাইফ। নিশু বক্সটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ ফুপি, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি বৌমা। আজ থেকে রোজ তোমার সাথে বউ শাশুড়ি খেলবো। তার আগে গিফটটা খুলে দেখো। আহুকে উদ্দেশ্য করে বলল। আহু তুই অন্যদিকে তাকা। আহু অন্যদিকে তাকানোর পর নিশু বক্স খুলে 880 ভোল্টের ঝটকা খেলো। চোখ বড় বড় করে রেশমির দিকে তাকিয়ে বলল, এগুলো কি আন্টি? রেশমি আওয়াজ কিছুটা নিচু করে বলল, মাল্টি কালার থার্ড পেপার বৌমা। কেন, তুমি না ব্র্যান্ড জানতে চেয়েছিলে? তাই পুরো সেট সহ কিনে দিলাম। সাইজ মিলিয়ে নিও। তুমি তো আবার আমার মতো মোটু না, বরং পাটকাঠি। নিশু হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। বিয়ের দিন শাশুড়ি তার ছেলের বউকে এমন উপহার দিতে পারে বলে নিশুর ধারণা ছিল না। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি এখনও আমাদের ফার্স্ট মিটিং মনে রেখেছেন? ওটা ভোলা কি এত সহজ বৌমা? আচ্ছা শোনো, বিয়ের সময় তোমাদের বাসায় একটা মেয়ে দেখলাম, চেহারা হুবহু তোমার মতো, নীল চোখ মেয়েটার। সে কে? আগে তো দেখিনি। ও ইস্যু, আমার বড় কাকার ছোট মেয়ে। এতদিন ভারতের দার্জিলিংয়ে পড়াশোনা করত। আমার বিয়ে উপলক্ষে এসেছে। মেয়েটা দেখতে খুব মিষ্টি, লক্ষ্মী, শান্ত। ভাবছি রিমনের সাথে বেশ মানাবে তোমার বোনকে। তুমি কি বলো, তোমার পরিবারের সাথে কথা বলবো? কিছুক্ষণ ভেবে নিশু বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। ইস্যুর মতো মিষ্টি মেয়ে খুব কমই পাবেন। আচ্ছা, তবে তোমাদের বউ ভাতের পর কথা বলবো। ওকে, এখন তোমাদের সময়। এনজয় বেবি। চোখ মেরে বলল, বেস্ট অফ লাক সংসার জীবনের জন্য। আর তার সাথে আমার মতো ফুপু শাশুড়ির সাথে সারা জীবন কাটাবে বলে স্বাগতম। রেশমি যেতে নিতেই নিশু মাথায় হাত দিয়ে বলল, হায় রে গিফট, হায় রে মাল্টি কালার মাল তোকে ফুপু। আহু কাছে এসে বলল, কি গিফট দিল ফুপি? নিশু জলদি বক্সটা পেছনে লুকিয়ে বলল, কিছু না কিছু না। আজব লজ্জা পাচ্ছ কেন দেখি? খবরদার, একদম হাত দেবে না। ওকে, কিন্তু বাঘিনীকে আজ তার বাঘের কাছে বন্দি করবই। আসছে আমার বাঘরে। গভীর রাত। আহু নিশুর চুলে বিলি কাটতে কাটতে বলল, নিশু, ফুপু ইস্যুর কথা কি বলেছিল? ফুপি ইস্যুকে তোমার ভাই রিমনের বউ করে আনতে যাচ্ছে। আহু শোয়া থেকে লাফ দিয়ে উঠে বলল, কি? নিশু হাসতে হাসতে বলল, ফুপির মতে ইস্যু খুবই শান্ত ভদ্র মেয়ে। হায় আল্লাহ, তুমি ফুপিকে বলনি 3টা নিশু চরিত্র মিলে একটা ইস্যু? না, তোমার ফুপি আমাকে ফুপু শাশুড়ি পানা দেখাচ্ছে। সে তো জানে না ইস্যুকে ছেলের বউ করা মানে কি। সে ইস্যুর চেহারা দেখে ভাবছে মিষ্টি, কিন্তু সে জানে না ইস্যু তাকে এক হাটে 6 বার বেচে সেই হাট থেকে 9 বার কিনবে। তোমার ফুপিকে আমি তো কিছুটা ভয় পাই, কিন্তু ইস্যু, তোমাদের বাড়ি থেকে হয়তো তোমার ফুপির রাজত্বে অবসান ঘটবে। আহু হা করে হেসে বলল, ফুপি পৃথিবীতে আর মেয়ে পেল না, শেষ পর্যন্ত ইস্যু। তোমার এলাকায় নিশু বলতে সবাই ভয় পেলেও ইস্যু বলতে সবাই ছুটে পালায়। হ্যাঁ, ফুপু শাশুড়ি এখন শুধু শাশুড়ি হবার জ্বালা হাড়ে হাড়ে টের পাবে।